আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা। শুভ সন্ধ্যা। বেলুড় মঠ বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আহ, আপনারা আগে জেনে আছেন যে আমাদের আজকে পিএসসি ব্যাচের ক্লাস রয়েছে। আজকের যে বিষয়, আমরা যখন কোনো গন্তব্যস্থলে যাই তখন সেই গন্তব্যস্থলে যাওয়ার আগে বা পৌঁছানোর জন্য আমরা কি করি প্রথমে, যে কিভাবে সে কোন পথে এগোবো, অর্থাৎ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কোন পথে এগোলে আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই আমরা পিএসসি ব্যাচ শুরু করার আগে আমরা আজকে যে বিষয়ে ক্লাস রেখেছি, পিএসসি সিলেবাসের খুঁটিনাটি বিশ্লেষণ, পথ এবং প্রস্তুতির কৌশল, অর্থাৎ স্ট্র্যাটেজি ক্লাস। আজকের যে ক্লাসটি ওটা হচ্ছে স্ট্র্যাটেজি ক্লাস। আজকের যিনি এক্সপার্ট আছেন, পিএসসি 2015 সালে কর্মরত অধ্যাপক ডক্টর দিব্যেন্দু রায় মহাশয়, রানীবাঁধ গভর্নমেন্ট কলেজের অধ্যাপক দিব্যেন্দু রায় মহাশয়। আমাদের বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। স্যার আজকে ক্লাসে দেখাবেন যে আমাদের যে পিএসসির সিলেবাস আছে ওই সিলেবাসে ঠিক কেমনভাবে পড়তে হবে, অর্থাৎ কোন পদ্ধতিতে পড়লে আমরা পিএসসির যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। স্যার প্রত্যেকটি বিষয় ধরে ধরে আজকে দেখাবেন যে কেমনভাবে প্রশ্ন আসে, কেমনভাবে পড়তে হবে প্রতিটা পাঠ থেকে ইত্যাদি বিষয় নিয়ে স্যার আজকে আলোচনা করবেন। আশা করি ক্লাসটি আজকে খুবই ভালো লাগবে তোমাদের। একটি বিষয় জানিয়ে রাখি, স্যার যে পিএসসি তে উত্তীর্ণ যে 15 সালে হয়েছেন, উনি 100টি প্রশ্নের মধ্যে 95টি প্রশ্ন স্যার ঠিক করেছিলেন। অর্থাৎ আমি আগের দিনও বলেছিলাম যে আমাদের স্টাডি নোট, ক্লাস, মক টেস্ট ইত্যাদি তো দরকার আছে, তার সঙ্গে সঙ্গে প্রতিটা বই খুঁটিয়ে পড়তে হবে। স্যারও নিশ্চয়ই আমার কথাতেই একমত হবেন যে আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সাম এটা, সেক্ষেত্রে আমাদের যেভাবেই প্রশ্ন আসুক সেই প্রশ্নকে অ্যাটেন্ড করার জন্য, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের আগে যেটা দরকার সেটা হলো বইগুলোকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যাতে সেই প্রশ্নের উত্তর দিতে এবং ঠিক করতে প্রস্তুত হই। তো আর বেশি কথা বলবো না। স্যারকে আমাদের বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আজকের যে বিষয়ের ক্লাস সেটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ আধুনিক বিদ্যাচর্চার যিনি কর্ণধার দেবব্রত স্যারকে, এবং যারা আজকের ক্লাসে আছে সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। কিছু বলার আগে আমি একটা স্ক্রিনটা শেয়ার করে দিই, একটু পিপিটিটা যাতে ভিজিবল হয়। দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি শোনা যায় বা শোনাতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। শুরু করি তাহলে আজকের যে বিষয়, মানসে রমতাং নিত্যং সর্বশুক্লা সরস্বতী। শুরুতেই বলি আজকের যে ক্লাস সেটা হচ্ছে আমরা একটা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব সেই সংক্রান্ত একটা আলোচনা। এই আলোচনাটার যে
উদ্দেশ্য সেটা হচ্ছে যে আগামী দিনে যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষাতে আমরা কিভাবে সফল হতে পারি, তার জন্য আমাদের কিভাবে এগোতে হবে, যেটা দেবব্রত স্যার বললেন যে এই পরীক্ষাগুলোতে পাস করতে গেলে শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল বা বিভিন্ন ধরনের শুধু বই নয়, দরকার হচ্ছে প্রত্যেকটা বিষয়কে জানা। অর্থাৎ প্রত্যেকটা বিষয় মানে এই সেন্সে আমি বলতে চাইছি যে আমাদের সিলেবাসের অন্তর্গত যে বিষয়গুলো আমাদের পাঠ্য আছে, এই ক্লাসটাকে আমি মোটামুটি 3টে পার্টে বলবো বলে ঠিক করে রেখেছি, এবং তারপরে আমি তোমাদের 2-1টা প্রশ্ন যদি নেওয়ার সময় থাকে আমি নেব। প্রথমে আমি 3টে পার্টে কি কি বলবো সেটা একটু বলেন। ফার্স্ট পার্ট হচ্ছে এক্সামটার জন্য আমরা কিভাবে প্রস্তুত হব, এটা ফার্স্ট পার্ট। দ্বিতীয় অংশ হচ্ছে সিলেবাসটা এবং সিলেবাসের বইগুলোকে আমরা, সিলেবাসের অন্তর্গত যে বিষয় বা বইগুলো যেগুলো পাঠ্য আছে সেগুলোকে আমরা কিভাবে পড়ব। আর থার্ড এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে প্রশ্ন কিরকম হয় এবং সেগুলোকে আমরা কিভাবে ওই সিলেবাস থেকে রেডি করব। অর্থাৎ 3টে পার্ট, একটা হচ্ছে পরীক্ষাটার কিভাবে আমাদেরকে দিতে হবে, একটা হচ্ছে প্রিপারেশন কিভাবে নিতে হবে, আর তার জন্য প্রশ্ন কিভাবে আমরা কি কি কিরকম প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে ওখান থেকে জানব। তাহলে প্রথম অংশটা দিয়ে শুরু করি। প্রথম অংশটা হলো এই যে পরীক্ষাটা হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা আর 5টা পরীক্ষার মতো নয়। আর 5টা পরীক্ষার মতো নয় মানে কি, যে পিএসসির পরীক্ষার একটা সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। অর্থাৎ যেমন নেট বলুন বা সেট বলুন বা এসএসসিও যদি বলেন, হ্যাঁ, এগুলোতে কিন্তু আমরা দেখেছি যে নেগেটিভ মার্কিং থাকে না। অর্থাৎ 100টা প্রশ্ন আছে, আমি 100টার উত্তর জানি চাই না জানি আমি 100টা অ্যান্সার করে দিয়ে চলে এলাম। অর্থাৎ এখানে আমার একটা ভয়ের কোনো জায়গা নেই যে আমি ভুল হলেও তো আমার কোনো নাম্বার কাটা যাচ্ছে না। কিন্তু এইখানেই পিএসসির হচ্ছে বিষয়টা আলাদা। কেন না, এখানে নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ যদি আমরা 3টে প্রশ্ন ভুল উত্তর দিয়ে দিই তাহলেই কিন্তু আমার একটা ঠিক উত্তর মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমি ধরে রাখুন আমি 100টা অ্যান্সার করে দিলাম আর ভুল হয়ে গেল আমার 15টা, অর্থাৎ আমি পাচ্ছিলাম 85 থেকে 15টার জন্য 5 মাইনাস হয়ে গেল, আমার স্কোর হয়ে গেল 80। অর্থাৎ এই যে ব্যাপারটা, এটাকে আমাদেরকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে আমি কোনো নেগেটিভ মার্কিং নেব না। তার জন্য কি করতে হবে, যে আমি যতগুলো একেবারে শিওর যে এই আমি ততগুলোই অ্যান্সার করব। এখানে আবার আরেকটা মজার জিনিস আছে যে এই পরীক্ষাতে দ্বিতীয় পার্টটা বলি। তাহলে প্রথম পার্টটা কি হলো, যে আমাদের উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা এখানে কেবলমাত্র সঠিক উত্তর যেটা জানি সেটাকেই আমরা অ্যাটেম্প করব, বাকিগুলো অ্যাটেম্প করব না। এত দূর অব্দি জানার পর ধরো আমরা পরীক্ষায় বসে গেলাম, পরীক্ষায় বসে আমার মাথায় চলছে যে আমাকে কিন্তু নেগেটিভ অ্যান্সার দেওয়া চলবে না, হ্যাঁ, কেননা ভুল হলেই তো আমার মার্কস কাটা যাবে। তখন কি করতে হবে, দেখা গেল যে ধরুন আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন, সবারই প্রিপারেশন প্রায় সমান। পিএসসির যে পরীক্ষাটা হয় তাতে 75% প্রশ্ন এমন থাকে যেগুলো মোটামুটি যারা এই পরীক্ষার জন্য সচেতন তারাই সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। অর্থাৎ যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে এবং সিলেবাসটাকে মোটামুটি রপ্ত করেছে, তারা 75% প্রশ্নের অ্যান্সার করতে পারে। অর্থাৎ 75টা প্রশ্নের অ্যান্সার সবাই করতে পারবে। বাকি থাকলো 25টা।
এই 25টা বা 20টা 75 থেকে 80%, অর্থাৎ বাকি যে 20% প্রশ্ন বাকি থাকলো, এইটাই হচ্ছে সাকসেসের বা চাকরি পাওয়ার চাবিকাঠি। এইটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের প্রিপারেশনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেন আমরা 80টাকে ক্রস করতে পারি। 80 যখনই আমি ক্রস করব তখন জানবেন যে একটা সম্ভাবনা তৈরি হলো। অর্থাৎ প্রিপারেশনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে আমাকে 80-র উপরে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখা গেল যে আমি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে আমার 75 থেকে 80-র মধ্যে আমি আটকে যাচ্ছি। তখনও কিন্তু বিশাল নার্ভাস হওয়ার কিছু নেই যে স্যার বলেছেন 80-র উপরে যেতে হবে, হয়তো প্রশ্ন একটু কঠিন হয়ে গেল, আমরা দেখলাম আমার 75 থেকে 80টাই হচ্ছে। তাহলে তখন মাথা ঠান্ডা রাখতে হবে এবং সেই সময় কি করতে হবে যে ওই আমি দেখবো যে আমার কতগুলো ঠিক হয়েছে। আমি দেখি যদি আমার 80টা ঠিক হয়েছে এবং প্রশ্নের ধরন আমি প্রশ্ন পরীক্ষা দেওয়ার সাথে সাথে বুঝে যাবো যে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে। যদি দেখি প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে তাহলে আমাকে আর এক্সট্রা একটাও নেগেটিভ মার্কিং এর দিকে যাওয়া চলবে না। অর্থাৎ একটা ভুল উত্তর আমি দেব না। যত ভুল উত্তর দেব আমি কিন্তু 80 থেকে কমছি, এইটা মাথায় রাখতে হবে। আমার লক্ষ্য হচ্ছে এগোনো, পিছনো নয়। যখনই আমি ভুল উত্তর দিচ্ছি আমি কিন্তু পিছিয়ে পড়ছি। অর্থাৎ পরীক্ষার দিন দ্বিতীয় শর্ত হচ্ছে, যখন আমি পরীক্ষা দিচ্ছি আমি সব সময় মাথার মধ্যে কাউন্ট করব যে আমি 80 ক্রস করলাম কিনা। যেই আমি 80 ক্রস করে গেলাম আমি আর একটা ভুল অ্যান্সার করব না, এইটা মাথায় রাখতে হবে। থার্ড ব্যাপারটা হচ্ছে, যদি আমার কোনো কারণে দেখা যায় যে আমার যে লক্ষ্যমাত্রা আমি ঠিক করেছি আমি সেখানে পৌঁছতে পারছি, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে, এটা যদিও এটা বিশাল যে সাকসেস এনে দেবে তা নয়, কিন্তু ওই বলা আছে যে আমাদের কি করতে হয়, শেষে একটা চেষ্টা করতে হয়। যখন দেখলাম আমি আর কিছু পারছি না তখন আমাদের কি করতে হয়, আমার যেহেতু প্রিপারেশন আছে তখন আমি কি করব, অপশন গুলো যেগুলো আমার জানা সেগুলোকে বাদ দিতে থাকবো। অর্থাৎ একটা প্রশ্নে পড়েছে তাতে 4টে অপশন আছে। ধরো পড়লো সংজ্ঞান সূক্ত থেকেই একটা প্রশ্ন পড়লো, সেখানে বলা আছে সংজ্ঞান সূক্তের ঋষিকে। আমার হয়তো সেই মুহূর্তে ঋষির নামটা মনে পড়ছে না, কিন্তু দেওয়া আছে ধরো মধুছন্দা। আমি জানি মধুছন্দা হচ্ছে অগ্নি সূক্তের ঋষি। এই গৃৎসমদ, আমি জানি গৃৎসমদ হলো ইন্দ্র সূক্তের ঋষি। হ্যাঁ, এরকম করে আমি যদি দেখি যে ঐলুস কবচ, আমি জানি তিনি অক্ষর সূক্তের ঋষি। অর্থাৎ 3টে নাম আমি বুঝতে পারছি এরা সংজ্ঞান সূক্তের নয়, তখন আমি ফোর্থ অপশনটাতে দাগ দেব। অর্থাৎ কেবলমাত্র প্রশ্নের উত্তর জানলেই আমি দাগ দিতে পারবো আর উত্তর না জানলে দাগ দিতে পারবো না, এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। এইটা হচ্ছে থার্ড ব্যাপার। তাহলে আরো একবার আমি সামারাইজ করে দিচ্ছি যে পিএসসি পরীক্ষার মূল মন্ত্র হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে নেগেটিভ মার্কিং আছে এবং এখানে চাকরি পাওয়ার জন্য যেটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে আমাকে 80-র উপরে যেতে হবে। এবং 80-র উপরে যখন আমি চলে যাব তখন আমি আর ভুল অ্যান্সারের দিকে এগোবো না। যদি আমি 80-র উপরে যেতে না পারি তখন আমি দেখবো যে প্রশ্নের ধরনটা কিরকম আছে। যদি প্রশ্নের ধরন কঠিন থাকে তাহলে আমার নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, আমি তখনও আর ভুল অ্যান্সার করবো না। থার্ড কি বললাম, যদি দেখলাম যে প্রশ্ন মোটামুটি একটা অ্যাভারেজ আছে তখন আমি কি করব, আমি কিন্তু তখন ওইভাবে যতগুলো প্রশ্নকে আমি ঠিক করতে পারছি আমি সেই দিকে এগিয়ে যাবো। অর্থাৎ প্রথম এবং মুখ্য শর্ত হচ্ছে পরীক্ষার হলে নিজেকে শান্ত রাখা এবং এইটা সব সময় মাথায় গেঁথে রাখতে হবে, হ্যাঁ, যে এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে কিন্তু আমার বিশাল কিছু ভাব মানে 100টাই ঠিক করতে হবে এরকম নয়। আমি যদি 85 থেকে এভাব করতে পারি আমার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে, এটুকু আমি বলতে পারি। এরপরে আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। দ্বিতীয় পার্টে কি আছে, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় পার্টে যাই, সিলেবাস। আশা করছি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখুন সিলেবাসটা আমি লিখে রেখেছি, কি কি আছে সিলেবাস ধরে আমি এখন একটু বলতে থাকবো। সেটা আপনারা নোট ডাউনও করতে পারেন চাইলে, হ্যাঁ, যেগুলো বলছি
কিভাবে পড়বো এই সিলেবাসটাকে? আমরা সিলেবাসটা কিন্তু একটা হিউজ সিলেবাস, এবং এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু নেট সেটের সিলেবাসের চাইতে অনেক ছোট, কিন্তু এর প্রশ্নের ধরন আবার একটু নেট সেটের থেকে আলাদা হয়। সেই জন্য আমাদেরকে সিলেবাসটাকে আগে ভালো করে রপ্ত করতে হবে, এবং তারপরে সিলেবাসটাকে আমরা কি করে মানে পড়বো সেইটা জানবো। তাহলে সিলেবাসে কি কি আছে? প্রথমে কিছু সংস্কৃত টেক্সট আছে, হ্যাঁ, অর্থাৎ আমাদের নির্বাচিত কয়েকটা টেক্সট এখানে আছে। কি কি সেগুলো আমি লিখে রেখেছি, টেক্সটে দেখাই যাচ্ছে। প্রথমে আছে ঋগ্বেদের দশম মণ্ডলের শেষ সূক্ত, একেবারে ঋগ্বেদের শেষ সূক্ত এটা। ওখানে সাংমনস সূক্ত লেখা আছে, কিন্তু সাংমনস সূক্ত নয়, এটা সংজ্ঞান সূক্ত, হ্যাঁ, সংজ্ঞান সূক্তম। হ্যাঁ, দ্বিতীয় আছে উপনিষদ আছে, তৈত্তিরীয় উপনিষদ। তার পুরোটা পাঠ্য নেই, কেবলমাত্র শিক্ষাবল্লীটাই আমাদের পাঠ্য। অর্থাৎ বেদের পোর্শন থেকে দুটো জিনিস আমাদের পাঠ্য আছে, একটা হলো সংজ্ঞান সূক্ত, অর্থাৎ বেদের ঋগ্বেদের একটা সূক্ত, আর একটা উপনিষদ, সেটার নাম হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। এরপরে চলে আসছে আমরা সাহিত্যের দিক দিয়ে। সাহিত্যে পাঠ্য আছে অভিজ্ঞান ও শকুন্তলম। এটা আমরা একেবারে সংস্কৃত ছাত্ররা, অধ্যাপকরা যে যাই বলুন, যে আছেন যেখানে আছেন, এটা আমাদেরকে পড়তে হয়, এবং এখান থেকে যাবতীয় প্রশ্ন হয়। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা পরীক্ষা, এসএসসি বলুন। স্যার বেদেরটা আরেকবার বলবেন? হ্যাঁ, বেদে দুটো অংশ আছে, একটা হচ্ছে ঋগ্বেদের সংজ্ঞান ও সূক্তম, সূক্তের নাম্বার হচ্ছে 10-191। হ্যাঁ, একেবারে ঋগ্বেদের শেষ সূক্ত এটা। ঋগ্বেদ শুরু হয় অগ্নিসূক্ত দিয়ে, শেষ হয় সংজ্ঞান সূক্ত দিয়ে। হ্যাঁ, আর আছে তৈত্তিরীয় উপনিষদ। হ্যাঁ, তৈত্তিরীয় উপনিষদ হচ্ছে আমাদের যে যজুর্বেদ আছে, হ্যাঁ, সেই কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ তৈত্তিরীয় উপনিষদ। তার শিক্ষাবল্লী পুরোটা পাঠ্য নেই, তৈত্তিরীয় উপনিষদ অনেক বড়, পুরোটা পাঠ্য নেই, শিক্ষাবল্লীটা পাঠ্য আছে। 3টে বল্লীর মধ্যে একটা বল্লী পাঠ্য আছে। আর কাব্যের অংশতে আছে অভিজ্ঞান ও শকুন্তলম। আমরা জানি আমাদের সংস্কৃত সাহিত্যের একেবারে রত্ন স্বরূপ সেই অভিজ্ঞান ও শকুন্তলমের 7টা অঙ্কই পাঠ্য আছে পুরোটাই। কুমার সম্ভবম কালিদাসেরই দ্বিতীয় মানে কালিদাসেরই আরেকটা কাব্য, এটা মহাকাব্য। অভিজ্ঞান শকুন্তলম দৃশ্য কাব্য ছিল, এটা মহাকাব্য। এখানে কিন্তু পুরোটা পাঠ্য নেই, কেবলমাত্র প্রথম স্বর্গ। হ্যাঁ, মাথায় রাখতে হবে যে কোন কোন টেক্সটটা পাঠ্য। এইটা যেন আমাদের একেবারে মানে সিলেবাসে দেখতে না হয়। সিলেবাসটা কেমন রাখতে হবে মাথার মধ্যে, যে কি পড়বো সেটা তখনই ঠিক করতে পারবো যদি সিলেবাস আমার রক্ত থাকে। দেন আছে রামায়ণের একটা অংশ আছে কিষ্কিন্ধা কাণ্ডমের, কেবলমাত্র বর্ষা বর্ণনম। আর আছে কি, এরপরে চলে আসি মহাভারতের একটা অংশ আছে শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়, অর্থাৎ 11 অধ্যায়, যেটাতে আছে বিশ্বরূপ দর্শনম। আর আছে একটা গদ্য কাব্য, একটা অংশ পাঠ্য আছে দণ্ডী বিরচিত দশকুমার চরিতম। দশকুমার চরিতমের পুরোটা তোমাদের পাঠ্য নেই, কেবলমাত্র আছে রাজবাহন চরিতম। অর্থাৎ এই টেক্সট গুলো পাঠ্য আছে, বোঝা গেল? এখানে কিন্তু বলে রাখি, এই টেক্সট গুলোতে আমরা যেমন ভাবি যে এটাতে এইটা পড়লাম না ওইটা পড়লাম না, এরকম নয়। এখানে প্রত্যেকটা টেক্সট থেকে প্রশ্ন থাকে, এবং এইখানে আমাদেরকে ফুল মার্কস ক্যারি করতে হবে যদি পিএসসি ক্র্যাক করতে হয়। হ্যাঁ, এবং এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটা আমি বলছি একটু পরে, আগে সিলেবাসটা বলে নিই। দেন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। 2 নম্বর ইউনিট যেটা আছে অলংকার এন্ড ছন্দ, অর্থাৎ দুটো জিনিস, এটাও আমরা গ্র্যাজুয়েশন থেকেই পড়ছি সবাই, অলংকার এবং ছন্দ। অলংকার কোথায়? সাহিত্য দর্পণের 10ম পরিচ্ছেদ থেকে অলংকার আছে, সবগুলো নেই, বিশেষোক্তি পর্যন্ত, অর্থাৎ বিশেষোক্তি অলংকার অব্দি, বিভাবনা এবং বিশেষোক্তি অব্দি যতগুলো অলংকার আছে, অনেক অলংকার আছে, আমি বলবো যখন একটু বিস্তার করে বলছি তখন। দেন আছে ছন্দ। ছন্দ 3 রকম হয়, সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত। কেবলমাত্র আমাদের সমবৃত্ত ছন্দই পাঠ্য আছে, এটা আমাদের একটা সুবিধে ছন্দের দিকটা। এইখানেও কিন্তু যারা ক্র্যাক করবে এখানেও ফুল মার্কস ক্যারি করতে হবে। এইখানে যদি ফুল মার্কস ক্যারি করে দাও, ইউনিট 1 এন্ড ইউনিট 2 তে যারা ফুল মার্কস ক্যারি করবে তাদের কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এবং কিভাবে সেটা করা যাবে সেটাও আমি বলে দিচ্ছি। তারপরে থার্ড আসছি হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার।
এখানে কিছু বলার নেই, কারণ এটা আমরা সবাই জানি, এবং এখানে সবাই ফুল মার্কস পাই ক্যারি করবে, সুতরাং এইখানে আমাদেরকেও ফুল মার্কস ক্যারি করতে হবে। এবং এটা খুব, এই জায়গাটাই একমাত্র আছে যেখানে তুলনামূলক এই পিএসসি সিলেবাসের সহজ অংশ যদি আমরা বলি, সাধারণ অংশ, সেখানে সেখানে কি কি আছে? বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যের পুরোটা নেই, কেবলমাত্র 4টে অংশ পাঠ্য: সংহিতা, ব্রাহ্মণম, আরণ্যকম, উপনিষদ। অর্থাৎ কি কি আছে? সংহিতা আছে, 4টে বেদের 4টে সংহিতা, ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা। যজুর্বেদের 2টো সংহিতা আছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ সংহিতা এবং কৃষ্ণ যজুর্বেদ সংহিতা, আর হচ্ছে অথর্ববেদ। প্রত্যেক বেদের ব্রাহ্মণ আছে এবং আরণ্যক আছে, আরণ্যক, অথর্ববেদে কোনো আরণ্যক নেই, আর উপনিষদ আছে। এইখানে কিন্তু মাথায় রাখতে হবে 4টে পাঠ্য থাকলেও এখানে আমাদের আরেকটা এক্সট্রা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বেদাঙ্গ। 6টা যে বেদাঙ্গ আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, হয়তো সিলেবাসে নেই, কিন্তু আমাদেরকে বেদাঙ্গটা জানতে হবে। এটা সবাই তোমরা লিখে রাখতে পারো যে বেদাঙ্গ থেকেও কিন্তু 2-1টা প্রশ্ন হয়ে যায় মাঝে মাঝে। সুতরাং এখানে সিলেবাসে না থাকলেও সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ছাড়াও, হ্যাঁ, বেদের পরিচয় যেটা সেটা বলছেন, বেদাঙ্গ? না না, বেদের পরিচয় একটা বই, তুমি যেটা বলতে ওটা চাইছো, ওটা কিন্তু হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, ওখানে যোগীরাজ বসুর বই। আমি বলবো কি বই ফলো করব, আমরা কিভাবে ফলো করবো সেটা আমি পরে বলছি, এখন আমি জাস্ট সিলেবাসটা বলছি, ঠিক আছে? এরপরে আসছি লৌকিক সাহিত্যে। লৌকিক সাহিত্যেও নির্দিষ্ট বিষয় আছে: রামায়ণ, মহাভারত, অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভারবী, ভট্টি, কুমারদাস, মাঘ, শ্রীহর্ষ, শুদ্ধক, বিশাখা দত্ত, ভট্টনারায়ণ, ভবভূতি, হর্ষ, দণ্ডী, বানফ। গল্প সাহিত্যে 2টো গল্প সাহিত্য পাঠ্য আছে: পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ। ঐতিহাসিক ও কাব্যম, ঐতিহাসিক কাব্যগুলো পাঠ্য আছে। গীতিকাব্যম এবং গীতিকাব্য পাঠ্য আছে। অর্থাৎ লৌকিক সাহিত্যটা যদি আমরা দেখি, লৌকিক সাহিত্যে 2টো যে মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সেগুলো আছে, কয়েকজন কবি আছে অশ্বঘোষ থেকে বানভট্ট পর্যন্ত, আর 3টে কাব্যকে নেওয়া হয়েছে: গল্প কাব্য, ঐতিহাসিক কাব্য এবং গীতিকাব্য। এটাকে কিভাবে কভার করব সেটাও আমি নেক্সট বলছি। 4 নম্বরে আছে এলিমেন্টারি সংস্কৃত গ্রামার, অর্থাৎ আমাদের সংস্কৃত শাস্ত্রের প্রবেশের যে গ্রামার গুলো আছে, অর্থাৎ সাধারণ যে গ্রামার গুলো আমাদেরকে জানতে হয়, সেইটা হচ্ছে এখানে আছে। এখানে সন্ধি আছে, কারক আছে, সমাস আছে, কৃৎপ্রত্যয় আছে, তদ্ধিৎপ্রত্যয় আছে, আত্মনেপদ বিধান এবং পরস্ময় পদ বিধান। এখানে মাথায় রাখতে হবে আমাদের, এখানে আমি টোটাল, আমাদের দেখো 6টা জিনিস, 6টা বিষয় পাঠ্য আছে। একটা হচ্ছে সন্ধি, কারক, সমাস, 3টে গেল, কৃৎপ্রত্যয়, তদ্ধিৎপ্রত্যয়, আত্মনেপদ বিধান এবং পরস্ময় বিধান। এটাকে আলাদাও করা যায়, আলাদা করলে 7টা হয়, এক করলে 6টা হয়। অর্থাৎ টোটাল এখানে ব্যাকরণে আমাদের 7টাই, আমি বলবো 7টা বিষয় পাঠ্য আছে। এই 7টার মধ্যে সবাই মোটামুটি 6টাতে করে দেবে। এই আত্মনেপদ বিধান অংশটাকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। আমরা জোর দেব এই জায়গাটাতে বেশি করে, সবগুলোই পড়বো কিন্তু জোর দেব এই জায়গায়, কেননা এই জায়গাতেই আটকাবে এবং এটাই এটাই এইখানের থেকে 3-4টে যে প্রশ্ন থাকবে সেটাই কোয়ালিফিকেশন করাবে। বোঝা গেছে? এই যে ব্যাপারগুলো, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন আছে কম্প্রিহেনশন, অর্থাৎ বোধ পরীক্ষণম যেটাকে বলি। এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আগে যখন লিখিত পরীক্ষা হতো তখন এটার গুরুত্ব ছিল খুবই, একটা প্যাসেজ থাকতো, তার থেকে প্রশ্ন থাকতো, কিন্তু এখন এমসিকিউ হওয়াতে এটার গুরুত্ব অনেক কমে গেছে। কেবলমাত্র 2-1টা ট্রান্সলেশন ছাড়া আর সেভাবে এখানে কিছু থাকে না। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এখানেও আমাদের জানতে হবে। কিন্তু তুলনামূলক যদি আমরা আগের ইউনিটগুলো দেখি, আগের ইউনিটগুলোর থেকে পঞ্চম ইউনিটটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। এই গেল আমাদের সিলেবাস। এরপরে এই সিলেবাসটাকে আমরা কিভাবে আয়ত্তে আনবো, অর্থাৎ নিজের, আমাদের যে কুক্ষিগত করা বলে সিলেবাসকে, রপ্ত করা যেটাকে আমরা বলি, সেই সিলেবাসটাকে আমরা কি করে রপ্ত করব, সেই কৌশলটা আমরা নেক্সট জানবো। অর্থাৎ আমাদের যে ক্লাসের সেকেন্ড পার্টটা আমি বলছিলাম, দ্বিতীয় পার্ট যেটা আছে, যে সিলেবাস এবং সিলেবাসটাকে আমরা কিভাবে রপ্ত করব। হ্যাঁ, এইখানে চলে এসো। এরপরে দেখো প্রত্যেকটা বিষয়কে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি এবং কিভাবে পড়বো সেটাও বলে দিচ্ছি। তাহলে প্রথমেই কি বলেছিলাম, প্রথমেই হচ্ছে কি পাঠ্য আছে আমাদের, সংজ্ঞান সুক্তম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার।
সংজ্ঞান সুক্তম পাঠ্য আছে। এইখানে মাথায় রাখবে, যেহেতু আমাদের একটা সুক্তই পাঠ্য আছে এবং সুক্তটা অত্যন্ত ছোট, তাতে তার এই কি কি জানতে হবে দেখো নিচে আমি লিখে রেখেছি। এক হচ্ছে ঋষি জানতে হবে, ছন্দ জানতে হবে, দেবতা জানতে হবে, বিনিয়োগ জানতে হবে, মন্ত্রার্থ জানতে হবে। অর্থাৎ মন্ত্রার্থ মানে মন্ত্রের অর্থ। অর্থাৎ এখানে এই সূক্তটাতে টোটাল 4টে মন্ত্র আছে, 4টে মন্ত্রতে কি বলা হয়েছে সেইটা জানতে হবে। দেন হচ্ছে বিশেষ পদানাম অর্থ, অর্থাৎ মন্ত্রে 4টে যে মন্ত্র আছে তাতে 2-4টে বিশেষ বিশেষ পদ আছে, হ্যাঁ, সেইগুলোর অর্থ জানতে হবে। সেই পদগুলোর অর্থ অনেক সময় প্রশ্নতে পড়ে। অর্থাৎ প্রথম যে টেক্সটটা আমাদের পাঠ্য আছে সেখান থেকে আমরা কি কি জানবো? 6টা। যেমন ঋষি, ঋষি এখানে কে আছেন না, সংজ্ঞান সূক্তের ঋষি হচ্ছেন সংবনন, হ্যাঁ, সংবনন ঋষি, দন্তস্ব অনুসার ব দন্তন্য, হ্যাঁ, দন্তন্য, সংবনন। সংবনন ঋষি, তিনি অঙ্গিরার পুত্র, ঋষি অঙ্গিরার পুত্র সংবনন ঋষি। ছন্দ কি এখানে মাথায় রাখবে যে আমাদের 3 নাম্বার যে মন্ত্রটা, টোটাল 4টে মন্ত্র আছে, তার মধ্যে 3 নাম্বার মন্ত্রটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে লেখা, আর বাকি 3টে হলো অনুষ্টুপ ছন্দে লেখা। তাহলে ছন্দও জানা হয়ে গেল। এরকম ভাবে দেবতা, দেবতাও এখানে হচ্ছে প্রথম মন্ত্রের দেবতা অগ্নি, বাকি মন্ত্রগুলোর দেবতা হচ্ছে সংজ্ঞান, আর বিনিয়োগ হচ্ছে গত বিনিয়োগ। অর্থাৎ এই যে বিষয়টা, এইগুলোকে জানতে হবে। দেন ধরো মন্ত্রার্থ, কোনো একটা মন্ত্র পড়ছো, যেমন ধরো এখানে যদি দ্বিতীয় মন্ত্রটাই আমি দেখি, তোমরা টেক্সট গুলো, হ্যাঁ এখানে একটা কথা বলতে ভুলে গেলাম, এই টেক্সট গুলোকে কিন্তু ফার্স্ট জোগাড় করতে হবে। ম্যাক্সিমাম টেক্সটই আমাদের পড়া, কিন্তু প্রত্যেকটা টেক্সট জোগাড় করতে হবে, এবং সেই টেক্সট ধরে ধরে না পড়লে এখানে কিন্তু কোয়ালিফাই করা খুব মুশকিল। প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন হয়, আর লাইন ধরে যখন প্রশ্ন হবে সেই লাইনটা তখনই আমি পড়তে পারবো যদি সেটাকে আমি রিড করে থাকি, পড়ে থাকি, না হলে ভীষণ কঠিন হয়ে যাবে ব্যাপারটা। অর্থাৎ এই সিলেবাসকে যদি আমাকে আয়ত্তে আনতে হয়, প্রথম প্রায়োরিটি দিতে হবে টেক্সট গুলোকে আমাকে কালেক্ট করতে হবে, জোগাড় করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেই টেক্সট, প্রত্যেকটা টেক্সট কিভাবে পড়বো সেটা আমি এখানে বলে দিচ্ছি, ধরে ধরে পড়বো। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে টেক্সট গুলোকে জোগাড় করা, দ্বিতীয় হলো সেই টেক্সট গুলোকে ধরে ধরে পড়া। স্যার হয়ে গেল। হ্যাঁ বলছি হ্যালো, গ্রাজুয়েশন লেভেলের যে বইগুলো ছিল ওগুলোই কি পড়লে হবে? হ্যাঁ একদম, কিন্তু আপনাকে প্রত্যেক লাইন ধরে পড়তে হবে। মানে এমন নয় যে আমি শুধু বিষয়টা জেনে গেলাম। যেমন অভিজ্ঞান ও শকুন্তলম, অভিজ্ঞান ও শকুন্তলমের বিষয় আমরা সবাই জানি যে দুষ্যন্ত শকুন্তলার কাহিনী সেখানে চিত্রিত হয়েছে, কিন্তু এমন একটা প্রশ্ন পড়ে গেল, ধরুন বললো যে অসাধু দর্শী তত্র খলু ভবান কাশ্যপ, কস্য উক্তি, কার উক্তি, তখন আমার আর মাথায় গেল না। সেই জন্য কি করতে, মানে প্রশ্ন হবে অভিজ্ঞান ও শকুন্তলম থেকে হয়তো 5টা, তার 2টো প্রশ্ন হবে একেবারে ফ্ল্যাট, যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দিতে কার স্তুতি করা হয়েছে। এটা আমরা সবাই জানি যে শিবের স্তুতি করা হয়েছে, অষ্টমূর্তিধর শিবের স্তুতি করা হয়েছে। বা বললো যে দুষ্যন্ত যে নায়ক তিনি কিরকম নায়ক, আমরা সবাই জানি ধীরোদাত্ত নায়ক। অর্থাৎ এই 2টো প্রশ্ন সবাই করে দেবে। নেক্সট একটা লাইন তুলে বললো এই লাইনের বক্তাকে, তখন এই প্রশ্নের উত্তর সেই করতে পারবে যে অভিজ্ঞান শকুন্তলমের পুরো টেক্সট পড়েছে। বোঝাতে পারলাম যে এইখানেই হচ্ছে এই পরীক্ষার বিশেষত্ব। অর্থাৎ 2টো প্রশ্ন বা 3টে প্রশ্ন এমন থাকবে সবাই করতে পারছে, কিন্তু ওই 3টে প্রশ্ন চাকরি হবে না, চাকরি হবে ওই যে বাকি 2টো অ্যান্সার করতে পারবে। এইটা মাথায় রাখতে হবে। সেইটা করতে গেলে আমাদেরকে টেক্সট পড়তে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। তাহলে এইভাবে সংজ্ঞান সূক্ততেও আমাদেরকে কি করতে হবে? ঋষি জানতে হবে, ছন্দ জানতে হবে, দেবতা, বিনিয়োগ, মন্ত্রের অর্থ। অর্থাৎ 4টে মন্ত্র আছে, বিশাল কিছু টাইম লাগবে না, 4টে মন্ত্রের সঙ্গে সঙ্গে অর্থ আমরা জেনে যাব। তাতে কিছু বিশেষ পদ আছে, যেমন ধরুন আমি যদি একটা মন্ত্র এখানে বলছি, দ্বিতীয় মন্ত্রটা আমি বলছি, কিভাবে পড়বো আমি সেটা দেখানোর জন্য বলে দিচ্ছি। যে সংগচ্ছধ্বম সংবদধ্বম সংবো মনাংসি জানতাম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। এই হচ্ছে দ্বিতীয় মন্ত্র। এই মন্ত্রের যদি আমরা দেখে নিই, আগেই বললাম ঋষি হচ্ছেন সংবনন ঋষি,
ছন্দ হচ্ছে অনুষ্টুপ, দেবতা হচ্ছেন সংজ্ঞান দেবতা, বিনিয়োগ হচ্ছে গত বিনিয়োগ। অর্থাৎ 4টে বিষয় আমার জানা আছে। এখন আমাকে কি জানতে হবে? মন্ত্রার্থ। মন্ত্রার্থ জানতে গেলে কি করতে হবে? যে প্রত্যেকটা পদের অর্থ জানতে হবে। তাহলে কি বলছে কি যে এখানে ঋষি প্রার্থনা করছেন যে অর্থাৎ তোমরা, বা সকলকে বোঝাচ্ছে, আমাদের সকলকে, যে তোমরা সং গচ্ছধ্বম, একসাথে গচ্ছধ্বম গমন করো, হ্যাঁ, সং বদধ্বম একই রকম বাক্য বলো, মনাংসি জানতাম, অর্থাৎ তোমাদের মন সং জানতাম একই রকম অর্থ জানুক। অর্থাৎ আমরা একই রকম বাক্য বলি, একসাথে গমন করি, এবং আমাদের মনও যেন একই রকম বিষয়ে জ্ঞাত হয়, অর্থাৎ মনও একই রকম হয় সকলের, হ্যাঁ, সহমর্মিতা যেন সকলের মধ্যে হয়। আর কি দেবা ভাগম যথা পূর্বে, কিরকম যে পূর্বে যেরকম কি হয়েছে যে দেবতারা সংজানানা উপাসতে, অর্থাৎ সংজানানা দেবতারা যেমন ঐক্যমত্য হয়েছিল, একমত হয়ে কি হয়েছে ভাগম, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে যখন আমরা হবি প্রদান করছি, কোনো বিষয় প্রদান করছি, সেইটাকে দেবতারা যেমন উপাসতে স্বীকার করে থাকে, আমাদেরকেও সেইভাবে কি বলছে একসাথে চলতে হবে, একই রকম ভাবে বাক্য উচ্চারণ করতে হবে, অর্থাৎ একই কথা বলতে হবে, এবং আমাদের মনকেও একই রকম অর্থ জানতে হবে। তাহলে কিরকম না, দেবতারা পূর্বে যেভাবে কি করেছেন যে একটা হবিকে সকলেই গ্রহণ করেছেন, স্বীকার করেছেন ঐক্যমত্য হয়ে, সেরকম আমাদেরকেও হতে হবে। অর্থাৎ এই মন্ত্রটার এটা হলো মন্ত্রার্থ। এখানে বিশেষ পদ কি আছে না, এখানে বিশেষ পদ আছে 2 বা 3টে। একটা হচ্ছে সংগচ্ছধ্বম, একটা হলো সংবদধ্বম। হ্যাঁ, অ্যাকচুয়ালি গম ধাতু, হ্যাঁ, গম ধাতু সচরাচর আমরা জানি পরস্ময় পদ হয়, কিন্তু এখানে আত্মনে পদ হয়ে গেছে। কেন হলো না, এখানে গম ধাতু সম্পূর্বক, গম ধাতু হচ্ছে অকর্মক। গম ধাতু যখন অকর্মক হয়ে যায় সম্পূর্বক গম ধাতু, তখন সেটা আত্মনে পদ হয়। এইটা হলো বিশেষ। হ্যাঁ, এখানে সংবদধ্বমে কি বিভক্তি আছে না, লোট মধ্যম পুরুষ বহুবচন। এইভাবে বিশেষ বিশেষ পদগুলোকে জানতে হবে। এই হচ্ছে মন্ত্র পড়ার কৌশল, বা মন্ত্রগুলোকে এইভাবে পড়তে হবে। এইটা হচ্ছে এই সংজ্ঞান সূক্তটাকে আমরা এইভাবে অধ্যয়ন করব। তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক, ধরো বললো সংগচ্ছধ্বম ইতি পদে, অর্থাৎ এই পদে, হ্যাঁ, ইতি পদম কস্মিন লকারে বর্ততে, কোন লকারে আছে। যদি আমি পদটাকে না জানি তাহলে আমি অ্যান্সারই করতে পারবো না। এটা লোট লকারে আছে, অপশন থাকলো যে লট, লোট, লং, বিধিলিং। আমাকে আমার বিশেষ পদের অর্থ জানা আছে, সুতরাং আমি কি করব, একেবারে লোট বলে একে দাগ দেব। এইভাবে প্রত্যেকটা পদের অর্থ জানতে হবে। অর্থাৎ 4টে মন্ত্র যদি আমরা এখানে পড়ি, হার্ডলি এরকম, হ্যাঁ, আমরা 12 থেকে 15টা পদ পাবো, যেগুলোকে আমাদেরকে বিশেষভাবে জানতে হবে, সেইভাবে পড়তে হবে। এই হলো সংজ্ঞান সূক্তের বিষয়। এরপরে আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় বিষয়টা আছে, সেটা হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদে আমি আগেই বললাম যে তৈত্তিরীয় উপনিষদের একটা অনেক বড় উপনিষদ, সেখানে আমাদের কেবলমাত্র শিক্ষাবল্লীটা পাঠ্য আছে। শিক্ষাবল্লীতে যদি আমরা দেখি 12টা অনুবাক আছে। 12টা অনুবাকের মধ্যে আমাদের যদিও বলছে এখানে 11-12 দুটো পাঠ্য, কিন্তু সরি 1, 11, 12 3টে পাঠ্য, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানে 12টা অনুবাকে আমাদের পড়তে হবে ছোট ছোট, মানে 12টা অনুবাকে খুব ছোট ছোট বিষয় আছে। যেমন ধরো যদি আমি এখানে তৃতীয় অনুবাকের একটা অংশ আমি পড়ছি এবং কিভাবে পড়বো সেটা বলে দিচ্ছি। এখানে আমাদের কি জানতে হবে, তৈত্তিরীয় উপনিষদে এই যে আমার এটা যদি দেখা যাচ্ছে, এখানে 2টো জিনিস আমাদেরকে জানতে হবে। একে হচ্ছে মন্ত্রার্থ, এখানে উপনিষদে মন্ত্র আছে, সেই মন্ত্রের অর্থ জানতে হবে, বিশাল ভাইটাল এটা। আর ওই বিশেষ প্রধানাম অর্থ, অর্থাৎ বিশেষ 2-4টে পদ আছে সেইগুলোর অর্থ। এটা জানলেই এখান থেকে যে 2-4টে প্রশ্ন পড়বে সেগুলো আমার আয়ত্তে চলে আসবে। অর্থাৎ সংজ্ঞান সূক্ত যদি আমরা কি দেখলাম, 4টে মন্ত্র, তার অর্থ এবং অন্তত 10-12টা বিশেষ পদের অর্থ জানি, তাহলে এখান থেকে যদি 2টো প্রশ্নও পড়ে, 2টো প্রশ্ন আমার হয়ে গেল। এখানে আমি যদি আমার 12টা মন্ত্র আছে,
12টা মন্ত্রের মধ্যে আমি 12টা মন্ত্রের অর্থ এবং বিশেষ পদ যদি জেনে নিই, এখান থেকেও যে দুটো প্রশ্ন পড়বে সেই দুটো আমার রাইট হয়ে গেল। অর্থাৎ এইভাবে ছোট ছোট ভাবে স্টেপ করে এগোতে হবে। তার জন্য কি করতে হবে? টেক্সট পড়তে হবে। কি তৃতীয় অনুবাকে যদি দেখো, তৃতীয় অনুবাকে একটু অংশ আমি বলছি, বলছে কি অধিলোকম অধিজ্যোতিষম অধিবিদ্যম অধিপ্রজম অধ্যাত্মম তা মহাসংহিতা ইত্যাচক্ষতে। বলছে কি পাঁচটা বিষয়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, অধ্যাত্মম। এই পাঁচটা, হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? বলছে এই পাঁচটাকে তা মহাসংহিতা ইত্যাচক্ষতে, এগুলোকে মহাসংহিতা বলা হয়ে থাকে। অর্থাৎ অধিলোক, অধিজ্যোতিষ, অধিবিদ্য, অধিপ্রজ এবং অধ্যাত্ম, এই পাঁচটা বিষয় অবলম্বনে যে সংহিতা, সেই সংহিতার কথাটাকে বলা হচ্ছে মহাসংহিতা। এখন প্রশ্ন পড়লো যে মহাসংহিতা হচ্ছে কতগুলো, কটা? 5টা। অপশন থাকলো 5, 6, 4, 2। এইভাবে না পড়লে করতে পারবো না। বা বললো যে নিম্ন পদত্বেষু ক ন মহাসংহিতা, কোনটা মহাসংহিতা নয়, কা ন মহাসংহিতা, কোনটা মহাসংহিতা নয় বলে এই অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম আর একটা অন্য দিয়ে দিল। হ্যাঁ, যে অধিলোকম, এই অধিলোকম সরি অধি জগৎ, অধিজগৎ। তাহলে সেইটা বাদ যাবে, এইটা মাথায় রাখতে হবে, এইভাবে পড়তে হবে। অর্থাৎ তৈত্তিরীয় উপনিষদেও যদি আমরা দেখি, এখানেও বিশাল কিছু কঠিনতা নেই, কাঠিন্য নেই। এটাকে মন্ত্রের অর্থগুলোকে জানতে হবে এবং প্রত্যেকটা মন্ত্র থেকেই দু একটা পদ আছে যেগুলো জানতে হবে। যেমন তৃতীয় অনুবাকে আমরা কি দেখলাম? তৃতীয় অনুবাকে হচ্ছে মহাসংহিতাটা গুরুত্বপূর্ণ এবং সেই মহাসংহিতাটাকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এরকম প্রত্যেকটা অনুবাকে আমরা বিশেষ বিশেষ কিছু পাবো, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। এরপরে চলে আসি যে অভিজ্ঞান শকুন্তলম। এখানে 7টা অঙ্ক আছে আমি জানি, কিন্তু এখানে আমি একটু লিখে রেখেছি যে বিশেষতয়া প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠাঙ্কা। অর্থাৎ এখানে পুরোটাই আমরা পড়বো, কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেব প্রথম অঙ্কে, চতুর্থ অঙ্কে, পঞ্চম অঙ্কে, ষষ্ঠ অঙ্কে। এই 4টে অঙ্ককে আমাদেরকে একেবারে ভালোভাবে গুরুত্ব দিতে হবে। যারা আমরা কি, যদি সময় থাকে আমাদের হাতে, আমি বলবো 7টা অঙ্কই পুরোটা পুঙ্খানুপুঙ্খ জানা। কিন্তু যদি আমাদের দেখা গেল যে পরীক্ষার ডেট এখনো অ্যানাউন্স মনে হয়নি, যদি দেখা গেল পরীক্ষার ডেট খুব আর্লি চলে আসলো, এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে, সুতরাং আমরা চাইলে 7টা অঙ্কই পড়তে পারি। এখানে আমরা কিভাবে পড়বো? এখানে যদি আমরা দেখি, আমি জাস্ট প্রথম অঙ্কের একটা ছোট্ট বিষয় বলে দিচ্ছি, সেইখান থেকে আমরা সেইটা একটু বলে দিচ্ছি, এখান থেকে কিভাবে আমরা পড়বো। ধরো আমরা প্রথম অঙ্কের একেবারে নান্দি শ্লোকেই চলে যাই, প্রথম শ্লোকটাতেই যাই। প্রথম শ্লোকটা কি আছে? যে প্রথম শ্লোকটা আছে, আমরা জানি সবাই, ইয়া সৃষ্টি ষষ্ঠু রাজ্যা বহতি বিধিভূতম ইয়া হবির ইয়া চ হত্তি। হ্যাঁ, ইয়ে দে কালং বিধত্ব শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়ামাহু সর্ববীজ প্রকৃতি রীতি ইয়া প্রাণিন প্রাণবন্তঃ প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুভিরবতু বস্তাভিরষ্টাভিরীশ। এখানে আমরা সবাই জানি শিবের স্তুতি করা হয়েছে। হ্যাঁ, সেই শিব হচ্ছেন কিরকম? 8টা মূর্তি রয়েছে শিবের। সেই 8টা মূর্তি কি কি? যে ষষ্ঠু আদ্যা সৃষ্টি, অর্থাৎ ষষ্ঠার যে পূর্ববর্তী সৃষ্টি জল। হ্যাঁ, ইয়া বিধিহুতম হবি বহতি, যেটা হবি বহন করে যায়, বিধিহুত হবিকে বহন করে, অর্থাৎ অগ্নি। যা হোত্রী, অর্থাৎ যজমান। যে দে কালং বিধত্ত, যেগুলো কালের বিধান করে, সূর্য এবং চন্দ্র। শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম, অর্থাৎ যেটা শ্রবণের বিষয়, সেটা হচ্ছে আকাশ। যা হচ্ছে কি সর্ববীজ প্রকৃতি রীতি, অর্থাৎ যেটা সর্ববীজের প্রকৃতি,
কারণ সেটা হচ্ছে পৃথিবী ইয়া প্রাণীন প্রাণবন্ত, যার সাহায্যে প্রাণীরা জীবন ধারণ করেন, অর্থাৎ বায়ু। এই যে প্রত্যক্ষ 8টা তনু বা 8টা শরীর, সেই 8টা শরীরযুক্ত শিব আপনাদের রক্ষা করুন, এই হচ্ছে এই মন্ত্রের অর্থ। এখন এখান থেকে আমরা কিভাবে কি জানবো যে, ধরো এখানে বললো ঈশ শব্দের না ক বৌদ্ধতে, ঈশ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ঠিক আছে, ঈশ শব্দের দ্বারা এখানে স্বয়ং আমরা সবাই জানি যে ঈশ শব্দের দ্বারা শিবকে বোঝানো হয়েছে, সেই শিবকে বোঝানো হয়েছে। এবারে বললো এইভাবে আরো প্রশ্ন এখান থেকে হতে পারে যে এখানে শ্লেষের মাধ্যমে কিন্তু নাটকের বীজও আছে, যে এখানে যেমন 8টা অষ্টমূর্তিত শিবের কথা বলা হয়েছে, এখানে বিষয়ের নির্দেশও আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ষষ্ঠুর আদ্যা সৃষ্টি, ষষ্ঠুর আদ্যা সৃষ্টি বলতে এখানে শকুন্তলাকে বোঝানো হয়েছে শ্লেষের মাধ্যমে, যে এর নান্দিতে শ্লেষ না সোমাশক্তির মাধ্যমে? হ্যাঁ, শ্লেষের এখানে যদি আমরা দেখি যে দুটোই বলা যেতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে শ্লেষ বা সমাশক্তির মাধ্যমে যখন বলা হয় তখন সেটা পত্রাবলী শ্রেণীর নান্দি হয়। হ্যাঁ, এখানে শ্লেষের মাধ্যমেই বলা হয়েছে। ঠিক আছে, মানে পত্রাবলী শ্রেণীর নান্দির এটা হচ্ছে বৈশিষ্ট্য, যেখানে বীজটা থাকে শ্লেষের মাধ্যমে বা সমাশক্তির মাধ্যমে। এখন এইগুলোও জেনে রাখতে হবে। তারপরে এখান থেকে কি জানতে হবে, নান্দি, এই নান্দিটা কি রকম, পত্রাবলী শ্রেণীর নান্দি। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে যাব প্রস্তাবনা, সেখানে প্রস্তাবনার প্রকারভেদ জানতে হবে, এইটা প্রস্তাবনাটা কি রকম। দেন জানতে হবে নাটকের চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্র, মানে ছোট ছোট চরিত্রগুলোকেও জানতে হবে, যে করভক, মাতলি, জয়ন্ত, এই যে ছোট ছোট চরিত্রগুলো, বড় চরিত্রগুলোকে আমরা সবাই জানি, কিন্তু পড়বে ছোট ছোট চরিত্রগুলো থেকেই প্রশ্ন পড়বে। যেমন ধরো বলে দিল যে নখলু বান সন্নিপাত্য অয়মস্মিন মিদুনি মৃগ শরীরে তুলা রাসা বিভাগ্নি। অর্থাৎ এই যে উক্তিটা কার, এখন এটা হচ্ছে বৈখানসের উক্তি। এটা আমরা তখনই সলভ করতে পারবো যখন আমরা টেক্সট পড়বো, অর্থাৎ অভিজ্ঞান ও শকুন্তলমটাকেও আমাদেরকে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। যে কোনো একটা বইয়ের সাহায্য নিতে পারো, বিশেষত আমি তো সাজেস্ট করবো যে সত্যনারায়ণ চক্রবর্তীর একটা বই আছে, সেখান থেকে পড়তে পারো ভালো। আরো অনেক বই আছে, যে কোনো বই যার কাছে যেটা আছে, মূলত টেক্সটটাকে পড়তে হয়। এইভাবে একইভাবে কুমার সম্ভবমের যে প্রথম স্বর্গ আছে, প্রথম স্বর্গটার হচ্ছে একটা নাম আছে, কুমার সম্ভবের প্রত্যেকটা স্বর্গেরই নাম আছে। কুমার সম্ভবের প্রথম স্বর্গের নাম হচ্ছে উমোৎপত্তি, অর্থাৎ উমার উৎপত্তি বা উমার যে জন্ম, সেইটা এইখানে এইটা মাথায় রাখতে হবে। এবং সেইটা ধরে ধরে, যেমন প্রথম শ্লোক আছে অস্তুত্তরস্যাম দিশি বলে একটা শ্লোক আছে, অস্তুত্তরস্যাম দিশি হিমালয় নাম নগাধি রাজ। হ্যাঁ, এখানেও প্রথম শ্লোকে মঙ্গলাচরণ আছে, সেটা কিভাবে হচ্ছে প্রত্যেকটা শ্লোক ধরতে হবে, শ্লোকার্থ ধরতে হবে। এখানে বিশেষ কিছু দেখার দরকার নেই, এখানে শ্লোক এবং শ্লোকের অর্থ, তাহলেই এইখান থেকে প্রশ্নের আমরা সলভ করতে পারবো। বর্ষা বর্ণনমেও এটা হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ডের, এখানেও আমাদের বেশ কয়েকটা শ্লোক আছে, সেগুলো একেবারে ওই লাইন ধরে ধরে পড়তে হবে। যেমন ওই প্রথম শ্লোকটা যদি আমি বলি, যে এরকম আছে, অয়ম স কালহ সম্প্রাপ্ত সময় অদ্য জলাগম সংপশ্য স্বং নভ মেঘই সংবৃত্যম গিরি সন্নিভই। এইরকম শ্লোকগুলো আছে, যে অয়ম স কাল সম্প্রাপ্ত, এখন সেই কাল সম্প্রাপ্ত হয়েছে। কি হয়েছে, সময় অদ্য জলাগম, এখন জলের যে আগমের সময় হয়েছে, অর্থাৎ কোন কালের কথা বোঝাচ্ছে, সেটা প্রশ্নতেই বোঝা যাচ্ছে এখান থেকে। এইখানে বেশ কিছু শ্লোক আছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। মোটামুটি এখানে 25-30টা শ্লোক মনে হয় বর্ষা বর্ণনামে আছে, সেইগুলো একেবারে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। এই টেক্সটটা জোগাড় করতে হবে, এই টেক্সটটা পাওয়া একটু কঠিন, কিন্তু এটাকে জোগাড় করতে হবে। এটা বর্ষা বর্ণনামটা সব জায়গাতে পাঠ্য নেই। শরৎ বর্ণনাম পাঠ্য ছিল বর্ধমান ইউনিভার্সিটিতে, কিন্তু এখন বর্ষা বর্ণনাম কোথাও পাঠ্য আছে কিনা।
স্যার উচ্চ 11 মাধ্যমিকে পাঠ্য 12 ছিল। হ্যাঁ স্যার উচ্চ মাধ্যমিকে যেটা আছে সেটা হবে স্যার? সেটা কি পুরোটা আছে? আমার ঠিক এটা আমি না, বলতে পারছি না। পুরোটা নেই, 10-12টা মনে হয় আছে কই। 10-12টা হলে তো হবে না, মানে পুরো বর্ষা বর্ণনামের যে শ্লোক প্রায় 30টার মতো আছে, প্রায়, আমি ঠিক একজাক্ট ফিগারটা মনে নেই, 25 থেকে 30টার মধ্যেই হবে। ঠিক আছে, তো সেইটা পুরোটাকে জোগাড় করতে হবে এবং সেখানেও ওই অন্যয় করে পড়তে হবে, এখানেও প্রত্যেকটা শ্লোক পড়তে হবে, কারণ এইগুলোতে লাইন ধরে ধরে প্রশ্ন হয় এবং এইখানে একটা প্রশ্ন মিস করে যাওয়া মানে কিন্তু ওই কোয়ালিফিকেশনের চান্স তত কমতে থাকবে। তারপরে শ্রীমদ্ ভগবদ গীতা, সেই বিখ্যাত গ্রন্থ, এবং আমাদের যে বিখ্যাত অধ্যায়টাও পাঠ্য আছে, বিশ্বরূপ দর্শনম। সেইটাই আমাদের পাঠ্য। এখানেও আমাদের প্রত্যেকটা শ্লোক, এইটা তো এই টেক্সট সবার কাছেই পাওয়া যাবে, এই টেক্সট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এখানেও কিন্তু লাইন তুলে প্রশ্ন হয়, যেমন ধরো এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে আমি বলে দিচ্ছি, যে একেবারে বললো কমলপত্রাক্ষ, এই পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, ইতি পদেন ক বধ্যতে, হ্যাঁ, বা এই পদের কি অর্থ, এই রকম। সেই জন্য কি করতে হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়তে হবে। এরপরে দশকুমার চরিত, দশকুমার চরিত্রের পুরোটা পাঠ্য নেই, রাজবাহন চরিত, কিন্তু এখানে আমাদেরকে পুরো 10 জন কুমারের নাম এবং তাদের যে বৃত্তান্ত গুলো আছে সবগুলো জেনে তারপরে রাজবাহন চরিত্রের টেক্সটটা পড়তে হবে। রাজবাহন চরিত্রের টেক্সটটা বেশ দারুণ টেক্সট, এবং সেখানেও বেশ কিছু ক্যারেক্টার আছে, সেই প্রত্যেকটা চরিত্রের নাম মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে প্রথমেই যদি বলি, রাজবাহন আছেন, তারপরে সেই নায়িকাও রয়েছেন যে আমাদের অবন্তী সুন্দরী, তারপরে দর্পসার, হ্যাঁ, এইরকম প্রত্যেকটা যে চরিত্র আছে, অপহার বর্মা, এই প্রত্যেকটা চরিত্র এখানে জানতে হবে। এবং এখানেও লাইন ধরে ধরে প্রশ্ন হয়। এখানে তোমাদের পাঠ্য আছে একবারে সূত্রাতু ভুবন বৃত্তান্তম, এইখান থেকে পাঠ্য, এবং পুরো একবারে শেষ পর্যন্তই পাঠ্য আছে রাজবাহন চরিত্রে। এটা খুব একটা কঠিন টেক্সট নয়, এবং এর বাংলা, প্রচুর বাংলা বই আছে, চাইলেই তোমরা এটা জোগাড় করে ফেলতে পারবে। এখানেও বিশাল কঠিনতার কিচ্ছু নেই, এখানে লাইন তুলে প্রশ্ন হবে, এবং ক্যারেক্টার গুলো এখানে খুব ভাইরাল, এখানে চরিত্র ধরে প্রশ্ন হবে। এই যে চন্ডবর্মা কে, হ্যাঁ, বা ওই যে বললাম অপহার বর্মা, নরবাহন দত্ত, হ্যাঁ, বীর শেখর, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদেরকে চরিত্রগুলোকে, এইখানে প্রত্যেকটা অনেক কটা চরিত্র আছে, ছোট ছোট চরিত্র, কিন্তু প্রত্যেকটা চরিত্রকে আমাদের জানতে হবে। হ্যাঁ, যে ওই আমাদের যে হস্তি ছিল চন্ডবর্মার, যে মত্ত হস্তি, কি যেন তার নাম, হ্যাঁ, চন্ডপোত, হ্যাঁ, সেই তার নামও জানতে হবে। মানে এখানে শুধুমাত্র ক্যারেক্টার বলতে কি, প্রত্যেকটা চরিত্রের নাম জানতে হবে। ছোট্ট ছোট্ট বিষয়, এমন প্রশ্ন দেবে যে খুব সহজ, কিন্তু ওই অনেক সময় কি হয়, খুব সহজ আমাদের পড়া হয় না, এটা তো দিতে পারে না, কিন্তু ওইগুলোই দেবে, এবং সেইখানে আমরা আটকে যাব, সেইটা যেন না হয়। প্রত্যেকটা চরিত্র এখানে, এইখানে স্ট্রেস আমরা দেব, গুরুত্ব দেব চরিত্রগুলোর মানে নাম এবং তাদের পরিচয় হলো, দেন হচ্ছে টেক্সটটা। হ্যাঁ, এখানে পদের বিশাল কিছু সমস্যা নেই, কোনো পদের অর্থ সেরকম পড়ে না, গদ্য তো গদ্যাংশে ওইরকম প্রশ্ন হয় না, কিন্তু এখানে মূলত আমাদের কাহিনীটাকে ভালো করে পড়তে হবে, কারণ টেক্সট লাইন তুলে প্রশ্ন হয়, লাইন দিয়ে দিয়ে ধরে ধরে প্রশ্ন হবে। আর চরিত্র সম্পর্কিত প্রশ্ন এখানে থাকবেই, যে এটা এই এ কে, এর পরিচয় কি, এর মানে অপশন দিয়ে দিয়ে দেবে, অর্থাৎ টেক্সট গুলোকে আমরা এভাবে আয়ত্তে আনতে পারবো। এবং এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমাদের 100% মার্কস পেতে হবে বা পাওয়া উচিত। এইভাবে যদি আমরা পড়ি, আমি যেভাবে বললাম, সময় স্বল্প সেই জন্য আমি পুরোটা হয়তো বলতে পারছি না, কিন্তু যেভাবে বললাম এইভাবে যদি আমরা করে যাই, এখানে কিন্তু আমি এটুকু অ্যাসিউরেন্স দিতে পারি যে এখানে আমরা 100% কমন পেয়ে যাব এবং 100% উত্তর করতে পারবো। এইখানে হচ্ছে স্কোরিং এর জায়গা হলো এইটা, এবং এইখানটাতেই আমাদের স্কোরটা করতে হবে। দেন আসছি অলংকার, এইটা হচ্ছে সব থেকে ভালো জায়গা অন্যদের থেকে এগিয়ে যাওয়ার। বোঝাতে পারলাম যে অন্যদের থেকে আমাকে যদি এগোতে হয়, আমাকে এই অলংকারের জায়গাটাকে টার্গেট করতে হবে। এখানে
প্রথমেই বলেছি যে বেশ কিছু অলংকার আমাদের পাঠ্য, একেবারে বিশেষোক্তি অবধি পাঠ্য। সুতরাং আমাদের যতগুলো অলংকার পাচ্ছি, কি কি জিনিস জানতে হবে সেখানে হচ্ছে আমাদের, যদি আমরা দেখি যে প্রত্যেকস্য অলংকারস্য সংজ্ঞা, অর্থাৎ লক্ষণ যেগুলো আছে, প্রত্যেক অলংকার বিভাবনা বিশেষোক্তি অবধি যতগুলো অলংকার হচ্ছে আমরা একটা জায়গায় লিখে নেব প্রত্যেকটা ছন্দের, এই ছন্দ বলছি অলংকারের লক্ষণ, প্রত্যেকটা অলংকারের লক্ষণ লিখে নিলাম। তারপরে হচ্ছে যদি কোনো অলংকারের বিভাগ থাকে, যেমন ধরো যদি অনুপ্রাসের কথাই বলি, অনুপ্রাস হচ্ছে 6 রকম, তাহলে সেই 6টা বিভাগ তার নাম। এবারে যদি কোনো অলংকারের বিভাগ না থাকে সেক্ষেত্রে বিভাগ থাকলো না। দেন হচ্ছে উদাহরণ। এই 3টে জিনিস যদি আমরা, এই 3টে বিষয় যদি আমরা জানি, তাহলে এখানে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব। এখানে 2 রকম প্রশ্ন হয়, 3 রকম প্রশ্ন হয়। বলবে যে ওই সংজ্ঞা থেকে পড়বে, সংজ্ঞাটা দিয়ে হয়তো একটা অংশ বাদ দিয়ে বললো এটা কোন অলংকার, এই জায়গাটার এইটা ফিল আপ করতে হবে, পদটা কি আছে। যেমন যদি আমরা দেখি ভবেৎ সম্ভাবনোৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা, এখানে বললো যে ভবেৎ সম্ভাবনোৎপ্রেক্ষা প্রকৃতস্য বলে একটা স্পেস দিয়ে দিল, মানে শূন্যস্থান দিয়ে দিল। ওইখানে আমাকে পরাত্মনা শব্দটা তখনই আমি বলতে পারবো যদি অলংকারের লক্ষণগুলো আমার জানা থাকে। দেন বিভাগ তো বললাম যে বলবে যে অনুপ্রাসালঙ্কারস্য প্রতি বিভাগা বর্তন্তে, কটা বিভাগ আছে, সেই জন্য যতগুলো যে অলংকারগুলোর ভাগ আছে সেগুলো আমাদের জানতে হবে। দেন হচ্ছে উদাহরণ। এই জায়গাটাতে আটকে যাই আমরা সবাই। কি হবে, একটা উদাহরণ দিয়ে বলল যে ধরো দিয়ে দিল যে ইদম কিরাব্যেয মনোহরং বপু বলে ইত্যাদি যে শ্লোক আছে সেইটা বললো অত্র অলংকার ক, এখানে কি অলংকার আছে। তাহলে 4টে অপশন দিয়ে দিল, এখানে বললো কি অলংকার আছে। এখানে নিদর্শনাও হতে পারে, উৎপ্রেক্ষাও হতে পারে, দুটোই হয়। হ্যাঁ, তাহলে যেটা অপশনে থাকবে, অপশনে দুটো থাকবে না, একটাই থাকবে। যদি থাকে সেক্ষেত্রে, যদি দুটোই থেকে যায় সেক্ষেত্রে নিদর্শনা ফার্স্ট আমাদের দাগ দিতে হবে, কারণ এখানে নিদর্শনা হচ্ছে মুখ্য অলংকার। এইভাবে করতে হবে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমরা যেমন গুরুত্ব দেব সেই রকম আমরা অন্যের থেকে এগোতে পারবো। এই জায়গাটাকে গুরুত্ব না দিলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো, এবং এইটা হচ্ছে স্কোরিং এর জায়গা। এখানে 10 নাম্বারের মতো থাকে, ঠিক আছে। এই 10-এ যে 10 পাবে তার কোয়ালিফিকেশন প্রায় মানে কোয়ালিফিকেশনের একেবারে চরম সীমায় পৌঁছে যাবে, হয়ে যাবে তার, এইটুকু আমি বলতে পারি। মানে এই জায়গাটাতে আমাদের কি হয়, আমাদের আটকানোর সম্ভাবনা প্রবল। কেননা অলংকারের সংজ্ঞাগুলো ঠিক আছে, বিভাগ অব্দি ঠিক আছে, উদাহরণে গিয়ে আমরা আটকে যাব। সেই জন্য উদাহরণগুলোকে ভালো করে প্রত্যেকটা অলংকারের উদাহরণ আমাকে লিখে রাখতে হবে, এবং কি জাস্ট কিভাবে হচ্ছে সে অতটা না জানলে হবে, এই অলংকারের এইটা উদাহরণ, এইটা যেন আমার একেবারে কানেক্টিভিটিটা দারুণ থাকে, যে রূপক অলংকার এইটা তার উদাহরণ, হ্যাঁ, উপমা অলংকার এইটা তার উদাহরণ, অপন্নতি এইটা তার উদাহরণ, উৎপ্রেক্ষা এইটা তার উদাহরণ, দীপক এইটা তার উদাহরণ, তুল্যযোগিতা এইটা তার উদাহরণ। অর্থাৎ নাম শুনলেই যেন আমি তার উদাহরণটা আমার মনে চলে আসে, এইভাবে জানতে হবে, তাহলেই এখানে আমি ফুল স্কোর করতে পারবো। আর এখানে ফুল স্কোর করা মানে কিন্তু আমার কোয়ালিফিকেশনের চান্স হাই, এইটা মাথায় রাখবো সবাই। দেন ছন্দ, এখানে আমরা মোটামুটি সবাই ভালো মার্কস করতে পারবো, এবং এটা জেনারেল, এখানেও সবাই ভালো পারবে, কেননা এটা আমাদের প্রত্যেকের জানা জিনিস। হ্যাঁ, জানা বিষয়। কি করতে হবে এখানেও তাই, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সংজ্ঞাটা, লক্ষণ, সংজ্ঞা মানে লক্ষণ, সংজ্ঞা বলতে লক্ষণ বোঝাতে চাইছি। সমবৃত্ত ছন্দ যত আছে, সমবৃত্ত ছন্দ একেবারে আমরা যদি দেখি একাদশ অক্ষর থেকে শুরু হবে, ইন্দ্রবজ্জা থেকে, ইন্দ্রবজ্জা উপেন্দ্রবজ্জা শুরু করে একাদশ অক্ষর, দ্বাদশ অক্ষর, চতুর্দশ অক্ষর, পঞ্চদশ অক্ষর, হ্যাঁ, মালিনী, এরকম করে এগিয়ে চলে যাবো একেবারে শকধরা অবধি, যতগুলো একবিংশতি অক্ষর অবধি। প্রত্যেকটা ছন্দের লক্ষণ এবং তার সাথে সাথে উদাহরণ। এইখানে যেটা আটকায় সেটা হচ্ছে ছন্দ নির্ণয়, থার্ড, যেটা একটা লাইন দিয়ে দেবে, বললো কিমিবহি মধুরানাং মন্ডনং নাকৃতি নাম, ওই স্ক্যান করতে গিয়ে তাড়াহুড়োই ভুল হবে,
আর নাম্বারটা চলে যাবে। এইটা যেন না হয়, ছন্দ নির্ণয়ে আমাকে গুরুত্ব দিতে হবে। এবং এই বললাম আগের যেটা যেমন বলছিলাম, সহজ জিনিস আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেইখানে এখানে এখানে ভুলটাকে কেমন গুরুত্ব কেন দিতে হবে না, ভুল হলে নেগেটিভ মার্কিং আছে। এই জন্য ছন্দ নির্ণয়টাতে আমাদের ভালো করে একেবারে, আমরা প্রত্যেকেই স্ক্যান করেছি ছন্দ, গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছি, কিন্তু এটাকে লঘু গুরুর যে সংজ্ঞাগুলো ভালো করে দেখতে হবে। প্রতিদিন অন্তত 5টা করে লাইন স্ক্যান করতে হবে। তাহলে কি হবে, একেবারে যেন হাতের কাছে আসলেই আমি ছন্দটা বুঝতে পারি। আরেকটা বোঝার সহজ কৌশল আছে, সেইটা আমি বলে দিচ্ছি। যখনই আমরা লাইন পেয়ে যাব, একটা ধরো চরণ পেলাম, যে একটা চরণ দিয়েছে উদাহরণে, আমরা সঙ্গে সঙ্গে অক্ষরটা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 করে ধরো যতগুলো অক্ষর পেলাম, যে আমি গুনে নিলাম যে এখানে 14টা অক্ষর আছে। একটা লাইন পেলাম যে সেখানে কি আছে, 14টা অক্ষর আছে। তাহলে আমার কাছে অপশনটা ছোট হয়ে গেল, জায়গাটা ছোট। 14 অক্ষরের একটাই ছন্দ আছে আমাদের, বসন্ত তিলকম। সুতরাং আমাকে স্ক্যান করতে হবে না, আমি যদি অক্ষরটা ঠিকঠাক গুনতে পারি। অক্ষর মানে কিন্তু মাথায় রাখবো স্বরবর্ণ, অর্থাৎ হসন্তযুক্ত বর্ণগুলো অক্ষর নয়। অক্ষর শব্দের অর্থ হচ্ছে ছন্দশাস্ত্রের ক্ষেত্রে, ছন্দশাস্ত্রে অক্ষর শব্দের দ্বারা স্বরগুলোকে বোঝায়। অর্থাৎ যেখানে হসন্তযুক্ত হসন্ত আছে সেগুলোতে স্বর নেই, সেগুলো কাউন্ট হবে না, সেগুলোকে গোনা চলবে না। এই জায়গাটাতে অনেকেরই ভুল হয়ে যায়, স্ক্যান করতে গিয়ে দেখা গেল 14 জায়গায় 15 গুনে ফেললো, উল্টো পাল্টা দাগ হয়ে গেল। সেই জন্য ফার্স্ট হচ্ছে অক্ষর চিনতে হবে। অক্ষর মানে হচ্ছে যেটাতে স্বর আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ছন্দশাস্ত্রে অক্ষর বলে পদবাচ্য। এবং সেইটাকেই আমি মাথায় তার গুরু বা লঘু চিহ্ন যা নিয়ম অনুসারে হবে সেইটা দিতে পারবো, এবং সেই অনুসারে আমাকে স্ক্যান করে এগোতে হবে। এইখানে নাম্বার কাটা যায় ছন্দ নির্ণয়ে, এবং এইখানে যদি ভুল হয় আমি নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা এখানে প্রবল, কারণ এখানে আমাদের প্রত্যেকের কনফিডেন্স আছে যে এটা আমি ঠিক করব, কিন্তু এখানেই আমরা ভুল করে ফেলি। তাড়াহুড়োতে স্ক্যান করতে গিয়ে, পরীক্ষার হলে এমনিতেই মাথাতে অনেক টেনশন কাজ করে, তাড়াহুড়ো, টাইমের একটা ফ্যাক্টর, টাইম ম্যানেজমেন্ট। কিন্তু সেই জন্য এটা কি করতে হবে, প্রতিদিন স্ক্যান করতে হবে। 4টে বা 5টা করে লাইন প্রতিদিন স্ক্যান করো, এবং প্রতিদিন ওই স্ক্যান করতে করতে একটা সময় এমন রপ্ত হয়ে যাবে। আর সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম, যে যখনই লাইন স্ক্যান করব অক্ষরটা গুনে নেব। ধরো 11 অক্ষর গুনে নিলাম, তাহলে আমার কাছে অপশন হয়ে গেল ছোট, যে 11 অক্ষরে 3টে বা 4টে ছন্দ আছে। হ্যাঁ, তো সেইগুলো, যে ধরো দ্বাদশ অক্ষরে 4টে ছন্দ আছে। হ্যাঁ, ভুজঙ্গ প্রয়াতম, দ্রুত বিলম্বিতম, তোটকম, আর হচ্ছে বংশস্থ বিলম্ব। অর্থাৎ তার মধ্যে আমি অতগুলো ছন্দের মধ্যে থেকে ছোট করে ফেললাম। যে ধরো 21 অক্ষর, একটাই ছন্দ, শক ধরা। সুতরাং ফার্স্ট কাজ হচ্ছে, যখনই নির্ণয় ছন্দ স্ক্যানিং এ যাব, ফার্স্ট কাজ হলো আমি ওটার অক্ষরগুলোকে গুনে নেব। এবং তাহলে আমি কি করব, একটা ব্রাঞ্চ অফ ছন্দ থেকে, অর্থাৎ যত সমবৃত্ত ছন্দ আছে তার থেকে কেবলমাত্র ওই অক্ষরের যতগুলো ছন্দ আছে সেইগুলোতে চলে আসলাম, তারপরে স্ক্যান করে নিলাম, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এইটাকে মাথায় রাখতে হবে। এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ এখানে ঠিক মানে ভাবছি ঠিক করলাম, কিন্তু বাড়িতে এসে দেখবো ভুল হয়েছে। এবং ভুল হওয়া মানে এখানে কিন্তু তুমি পিছবে। ভুল হলো মানে তুমি 0 হয়ে গেলে তা নয়, তুমি মাইনাস হলে। 0 হওয়া আলাদা ব্যাপার, মাইনাস হওয়া আরো আলাদা। হ্যাঁ, এবং এখানে পয়েন্টে মার্কিং হয়, এইটা মাথায় রাখতে হবে। এরপরে আসছি আমাদের হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচারে। হ্যাঁ, সংস্কৃত লিটারেচারে আমাদের যদি আমরা দেখি, এখানে আমাদের জেনারেল বিষয়গুলোকে পড়তে হবে পুরোটা ধরে ধরে। যে সংহিতা, ঋগ্বেদ সংহিতায় কতগুলো কি আছে, ঋগ্বেদ সংহিতায় যা সূক্ত আছে, যতগুলো মন্ডল আছে, ধরে ধরে। হ্যাঁ, ব্রাহ্মণ, কোন বেদে কটা ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণের কি বৃত্তান্ত, সংক্ষেপে জানতে হবে। যে ধরো ঐতরেয় ব্রাহ্মণের কথা যদি, ঐতরেয় নামটা কেন হলো, ইতরার পুত্র বলে ওই মহিদাস হচ্ছেন ঐতরেয় ব্রাহ্মণের প্রবক্তা। তো সেই তিনি ইতরা, তার মাতার নাম হচ্ছে ইতরা, ইতরার পুত্র বলে নাম হয়েছে ঐতরেয়। এইরকম এইগুলো ধরে ধরে জানতে হবে। এবং কোন ব্রাহ্মণে কোন উপাখ্যান আছে সেইগুলোও জানতে হবে। এখানে বিশেষ কিছু নেই, জাস্ট এইগুলো, যে কি কোন বেদে কটা ব্রাহ্মণ, তার নামকরণে যদি কোনো বিশেষত্ব থাকে সেইটা, সেই ব্রাহ্মণের বিষয়টা মানে ছোট্ট করে, যে এই ব্রাহ্মণে কি কি আলোচিত হয়েছে,
ব্রাহ্মণ গ্রন্থগুলোতে মূলত যাগযজ্ঞাদির বর্ণনাই আছে, তাও কোনো কোনো ব্রাহ্মণে বিশেষ বিশেষ কিছু আখ্যান উপাখ্যান আছে, সেইগুলো জানতে হবে। আরণ্যকেও সেম, প্রত্যেক বেদের কি কি আরণ্যক আছে, কোন আরণ্যকে কি বিদ্যা আলোচিত হয়েছে, এবং সেইগুলোতে যদি বিশেষ কিছু থাকে সেইটা। উপনিষদ আমরা জানি প্রত্যেক বেদের সাথেই উপনিষদ আছে, সেই উপনিষদগুলো এবং কোন উপনিষদটা যেমন একটা উপনিষদ আছে আমাদের ঈশোপনিষদ, সেই সংহিতা ভাগে আছে, সেইগুলোর বিশেষ বিশেষ যা ব্যাপার আছে এগুলোকে জানতে হবে। এখানে বেদাঙ্গটাকেও আমাদের ইনক্লুড করতে হবে, বেদাঙ্গটাকেও জানতে হবে। বৈদিক সাহিত্যের ইতিহাসের অনেক বই আছে, আগেই আলোচনা হচ্ছিল। বেদের পরিচয় বলে যোগীরাজ বসুর একটা বই আছে, সেটা ভালো। আরো অনেক আছে, শান্তি বন্দ্যোপাধ্যায়ের বই আছে, দেবকুমার দাসের বইটাতেও বৈদিক সাহিত্য আছে। এগুলোতে বিশাল কিছু ভাবার নেই, বই ধরে ধরে পড়লেই হবে। লৌকিক সাহিত্যটা আমাদেরকে একটু ভাবাবে, কেননা এখানে মূলত যেটা হয়, আমি যেটা দেখেছি এখানে যেটা হয়, এখান থেকে যদি 10টা প্রশ্ন থাকে, এখানে 10টা প্রশ্নের মধ্যে 8টা সবাই পারবে, বাকি যে দুটো ওই দুটোতে গিয়ে আটকাবে, সেইগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে ওই যে টপিক গুলো আছে, ধরো কবিদের ব্যাপারগুলো যদি আমি বলি, ধরো আমরা এখানে কালিদাসের কথা বলছি, কালিদাসের কি কি জানবো, আমি একজন কবির বলে দিচ্ছি, বাকিটা তোমরা সেভাবে করে নেবে। যে কালিদাস যখন পড়ছি, ফার্স্ট জানবো কালিদাসের আবির্ভাব কাল। সংস্কৃত সাহিত্যে কবিদের আবির্ভাব কাল নিয়ে যতই অনেক মতবিরোধ আছে, কিন্তু তাও আবির্ভাব কাল, আবির্ভাব কালের পরে তার পরিচিতি যদি কিছু থাকে, তার পিতার নাম, মাতার নাম, বা তার বংশ পরিচয় যেটাকে আমরা বলি, সেইটা যদি থাকে, সেইটা, তার উপাধি যদি কিছু থাকে, থার্ড হচ্ছে কি বললাম, তার উপাধি যদি কিছু থাকে, অনেক কবিকে অনেক উপাধি দেওয়া হয়েছে বা সেগুলো, এইটা। দেন হচ্ছে তিনি কোনো রাজার সভাকবি যদি থেকে থাকেন, হ্যাঁ, সেই রাজার নাম হয়ে গেল। দেন হচ্ছে তার কৃতি, অর্থাৎ তিনি কি কি রচনা করেছেন। রচনা করেছেন বলতে কি, যে রচনা অনেক রকম হতে পারে। কালিদাস যেমন ধরো গীতিকাব্য রচনা করেছেন, মহাকাব্য রচনা করেছেন, নাটক রচনা করেছেন, তাহলে সেইগুলোকে আলাদা আলাদা করে জানতে হবে, যে গীতিকাব্য কটা, নাটক কটা, মহাকাব্য কটা, হয়ে গেল। যদি গীতিকাব্য ধরো দুটো, মেঘদূত আর ঋতুসংহার। মেঘদূতের কার কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং সেখানে কতগুলো যদি অধ্যায় থাকে, অধ্যায় যেমন এখানে দুটো আছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ, পূর্ব মেঘে কটা শ্লোক, উত্তর মেঘে কটা শ্লোক, এইভাবে জানতে হবে। অর্থাৎ আমি যখন যেটা জানবো একেবারে পিন পয়েন্ট অব্দি, শেষ অব্দি জানবো এ কটা কি আছে, ঠিক আছে। অর্থাৎ মেঘদূতে কি জানলাম, পূর্ব মেঘ, উত্তর মেঘ, সেখানে পূর্ব মেঘে আছে যাত্রাপথের বর্ণনা, আর উত্তর মেঘে অলকাপুরীর বর্ণনা রয়েছে। এখানে হচ্ছে বিরোহী যক্ষের কথা, যক্ষ অভিশপ্ত, কে অভিশাপ দিয়েছে, এইসব, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় ধরে ধরে জানতে হবে। ধরো নাটকে যদি যাই, নাটকে 3টে নাটক, মালবিকাল নিমিত্তম, বিক্রমোর্বশীয়ম, আর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। নাটকগুলোতে কটা করে অঙ্ক আছে, সেখানে নায়ককে, নায়িকাকে, আরো যদি বিশেষ কিছু থাকে, এইটা। তারপরে হচ্ছে মহাকাব্য, মহাকাব্য হচ্ছে দুটো, কুমার সম্ভব আর হচ্ছে রঘুবংশম, প্রত্যেকটাতে কতগুলো স্বর্গ, সেখানে কি কি আলোচিত বিষয়, এইভাবে ধরে ধরে জানতে হবে। অর্থাৎ সাহিত্যের ইতিহাসটা আমাদের একটু টাইম নেবে, কিন্তু টাইম নিলেও এখানে কিন্তু আমাদেরকে এমন ভাবে জানতে হবে, যে আমি আরো একবার বলছি কি কি ক্রমে জানবো। প্রথম হচ্ছে কবির যে কাল, কোন আবির্ভাব কাল, কোন সময়ে, কোন শতকে তিনি আবির্ভূত হচ্ছেন, কবির পরিচিতি, যদি পিতামাতার নাম পাওয়া যায় বা বংশপঞ্জি যা পাওয়া যাবে সেইটা। দেন হচ্ছে যদি কোনো উপাধি তার থাকে, তিনি কোনো উপাধি পেয়েছেন কিনা। তারপর হচ্ছে তিনি কোনো রাজার সাথে সভাকবি ছিলেন কিনা, বা কোনো রাজার সঙ্গে তার কোনো সম্পর্ক তিনি ছিলেন কিনা। অনেক ম্যাক্সিমাম কবি হচ্ছে কোনো না কোনো রাজার সঙ্গে থাকতেন সভাতে, হ্যাঁ। তারপরে হচ্ছে তার কাব্য, কাব্য যদি যত রকমের কাব্য থাকবে, যদি একরকম থাকে, কেউ ধরো ভারবী, তিনি একটাই কাব্য লিখেছেন মহাকাব্য, তাহলে তার ক্ষেত্রে একরকম। কালিদাসের কথা বললাম, কালিদাস 3 রকম কাব্য লিখেছেন, 3 রকমের কথাই জানলাম, সেখানে কি কি আছে। মহাকাব্য হলে তাতে কটা স্বর্গ আছে, নাটক হলে তাতে কটা অঙ্ক আছে, সেখানে নায়ককে, নায়িকাকে, সেখানে মূল বিষয় কি, সেটা নায়ক, সেই নাটকটার উৎস কি, এইটা ভাইটাল, এটাও জানতে হবে যে এই নাটকটার উৎস কি। হ্যাঁ, সেই নাটকটা মানে উৎস বলতে রামায়ণের কাহিনী অবলম্বনে লেখা, না মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা, না কোনো পুরাণের কাহিনী অবলম্বনে লেখা, না আধুনিক কাহিনী, এইরকম। অর্থাৎ এই কটা জিনিস আমাদেরকে প্রত্যেক কবিকে ধরে ধরে জানতে হবে।
আর এই কালটা জানা এত ভাইটাল যে ফট করে 4জন কবিকে দিয়ে বলবে কালানুক্রমে সাজাও। তখন আমি যদি কবিদের আবির্ভাব কাল না জানি, আমি ওই প্রশ্নটা আমি আর করতেই পারবো না। বোঝা গেছে? এই জন্য প্রত্যেক কবির কাল ধরে ধরে আমাদেরকে জানতে হবে। তাহলে সাহিত্যের ইতিহাস হয়ে গেল। এরপরে তোমাদের সাহিত্যের ইতিহাসে ওই কাব্যগুলো পাঠ্য আছে, গীতিকাব্য আছে। গীতিকাব্য তো যে কটা আছে সেগুলো নাম ধরে ধরে জেনে গেলে। আর ঐতিহাসিক কাব্য কম আছে, ঐতিহাসিক কাব্য সংস্কৃত একেবারে স্বল্প কটা আছে। আর গল্প সাহিত্যটা বড়, কিন্তু গল্প সাহিত্যে দুটো তোমাদের বলেই দেওয়া আছে, একটা হচ্ছে পঞ্চতন্ত্র আর একটা হচ্ছে হিতোপদেশ। এখানে পঞ্চতন্ত্রের ক্ষেত্রে 5টা তন্ত্রের নাম, প্রত্যেক তন্ত্রে কটা করে গল্প আছে, মূলত গল্পগুলো কি ধরনের, হ্যাঁ, এবং হিতোপদেশেও কটা তন্ত্র, সেখানে কটা গল্প, এগুলো প্রত্যেকটা আমাদেরকে জানতে হবে। বোঝা গেছে? এরপরে চলে যায় ব্যাকরণের পাঠটাতে। সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, হ্যাঁ, আত্মনেপদ বিধান, প্রশ্নবিদ বিধান এবং বোধ পরীক্ষণ। এইগুলোতে মূলত তোমরা যেটা করবে সেটা হচ্ছে সূত্রটা জানবে, সূত্রের উদাহরণটা জানবে। অর্থাৎ সূত্র, সূত্রের অর্থ, উদাহরণ, এই 3টে জিনিস জানতে হবে। এখানে বিশাল কিছু জানার মানে ব্যাকরণে অবশ্যই বিশাল বিষয়, কিন্তু আমাদেরকে এই পরীক্ষার জন্য কেবলমাত্র সূত্র, সূত্রার্থ আর ওই সূত্রের যে উদাহরণগুলো ওইখানে দেওয়া আছে, এটা মূলত আমরা যদি পানিনিয়ম ফলো করি আমরা এখানে খুব উপকার পাবো। পানিনিয়ম বইটাকে লাহিড়ী শাস্ত্রীর যে পানিনিয়ম আছে বা পানিনিয় শব্দশাস্ত্র আছে সত্যনারায়ণ চক্রবর্তীর, এইখানে এইটা ফলো করতে হবে। কৃৎপ্রত্যয় এবং তদ্ধিৎপ্রত্যয় বিশাল অনেক বড়। এখানে আমাদের কেবলমাত্র প্রত্যয়ান্ত শব্দগুলোকে একবার লিস্ট ধরে ধরে মুখস্থ করতে হবে, যেগুলো একটু উল্টো রকমের হয়। হ্যাঁ, যে বদ ধাতুর সঙ্গে ত্বা করলে, হ্যাঁ, এরকম যেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, সেইগুলো জানতে হবে। নর্মাল গুলো তো সহজে পড়ে না, যেগুলো পাল্টে পাল্টে যায় সেইগুলো জানতে হবে। হ্যাঁ, এইখানে কিন্তু অনেকেরই নাম্বার কাটা যায়, এই প্রত্যয়ের জায়গাটাতে একটু ভুল হয়ে যায়, নাম্বার কাটা যায়। এগুলো মাথায় রাখতে হবে। দেন আমি বললাম সব থেকে ফোকাসের জায়গা হচ্ছে এখানে আত্মনেপদবিধানম। এই জায়গাটাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এইখান থেকে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটাই আমাদেরকে কোয়ালিফিকেশনের দিকে নিয়ে যাবে। এই জায়গাগুলোতে আমরা ফোকাস করছি, এই জায়গাগুলোতে নর্মাল প্রশ্ন হয়। নর্মাল প্রশ্নের অ্যান্সার আমরা মোটামুটি সবাই অধ্যয়ন যদি করি পারবো। এই জায়গাটা আমাদের আটকে দেওয়ার সম্ভাবনা প্রবল। যেমন আমি আগেই বললাম, অলংকার যে ভালো করবে তার কোয়ালিফিকেশনের চান্স হাই হবে। ঠিক সেই রকম আত্মনেপদ বিধানমের যে সূত্র ধরে ধরে পড়বে সে কিন্তু তারও কোয়ালিফিকেশনের জায়গা চান্স প্রবল হবে। যেমন ধরো এই আমরা পড়তে গিয়েই দেখলাম, এই মাত্র সংজ্ঞান সূত্র পড়তে গিয়ে দেখলাম, এমনি গম ধাতু কি হয়? গম ধাতু হচ্ছে এমনিতে পরস্ময় পদ। কিরকম রূপ হয়? গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি। কিন্তু ওই গম ধাতু যখনই কি হয়, সম উপসর্গ যোগ হয় এবং অকর্মক হয়ে যায়, তখন সেটা আত্মনেপদ হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে জানতে হবে যে কোন ধাতুটা কখন কিভাবে আত্মনেপদ হয়ে যায়। অর্থাৎ ও আদতে ধাতুটা পরস্ময়ী পদ, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সূত্র বলে সেগুলো কি হয়, আত্মনেপদ রূপে আত্মনেপদ হয়ে যায় এবং তখন সেইভাবে তার রূপগুলো চলতে থাকে। এই জায়গাটা আমাদেরকে ফোকাস করতে হবে এবং এই জায়গাতে কিন্তু আমি বললাম যে এই জায়গাটা যে ভালো করবে তার সম্ভাবনা বাড়বে। এই পুরো জায়গাটাই, এই দুটো জায়গা হচ্ছে খুব ভাইটাল, এই ব্যাকরণের পার্টটা আর হচ্ছে অলংকারের যে পার্টটা বললাম এই জায়গাটা। হ্যাঁ, এই অলংকারের পার্টটা, এই দুটো পার্টে যে যেরকম করতে পারবে তার চান্স তত হাই হয়ে যাবে। অর্থাৎ আর বোধ পরীক্ষণমটা কি করতে হবে? বোধ পরীক্ষণমে আমাদেরকে বাক্য গঠনের যে বিষয়টা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে মূলত আমাদেরকে সাধারণ ট্রান্সলেশনের যে নিয়মগুলো আছে, কর্তা, কর্ম, ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সংখ্যাবাচক শব্দ, তাদের প্রয়োগ এবং বিশেষ বিশেষ অর্থে যে বিশেষ বিশেষ অব্যয়গুলোর প্রয়োগ হয় সেইগুলো জানতে হবে। আর কি জানতে হবে? এখানে আরেকটা জিনিস জানতে হবে, বাচ্য পরিবর্তনটা জানতে হবে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কেননা
এইগুলোতে মাঝে মাঝে টুকটাক ছোটখাটো দু একটা করে প্রশ্ন পড়ে এবং সেইগুলোর অ্যান্সার গুলো আমাদেরকে করতে গেলে ওই বাক্য গঠন বিষয়ক যে জ্ঞান সেটা জানতে হবে। তাহলে এখানে আরো একবার বলে দিচ্ছি, এখানে আমাদেরকে কি কি জানতে হবে। এক হচ্ছে আমাদেরকে ট্রান্সলেশনের যে নিয়ম আছে, কর্তা, ক্রিয়া, কর্ম প্রভৃতি পদ ধরে ধরে, করণ পদ ধরে ধরে যে ট্রান্সলেশন করা হয়, বিশেষ্য, বিশেষণ, সংখ্যাবাচক পদ, অব্যয় পদ, এইগুলোকে জানতে হবে। আর আমাদের যে বাচ্যগুলো রয়েছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য এবং বাচ্য পরিবর্তনের যে নিয়ম, এইগুলোকে জানতে হবে। অর্থাৎ ব্যাকরণের পাঠটা এখান থেকে আমাদেরকে করতে হবে। এইভাবে যদি আমরা করি তাহলে আমার যা বিশ্বাস এখান থেকেও আমরা হয়তো যদি এখানে 20টা প্রশ্ন থাকে, এখানে আমরা 17-18টা ক্লিয়ার করতে পারবো। আমি যেভাবে বললাম সেভাবে যদি আমরা করতে পারি, এইটা করলে আমাদের কোয়ালিফিকেশন হয়ে যাবে। এরপরে আমি একটা ছোট্ট বিষয় দেখাই, প্রশ্ন কিরকম হতে পারে। আমি এটা করেছি, মানে কিরকম প্রশ্ন হতে পারে যে এই দেখো, আমি যেভাবে বলছিলাম, আমি এখানে অপশন গুলো দিইনি। তোমরাও যখন পড়বে, টেক্সট পড়বে, অপশন নয়, প্রশ্ন ধরে ধরে পড়বে। অপশন তো পেলে তোমার উত্তর দিতে সুবিধা হবে। তুমি প্রশ্ন ধরে ধরে পড়লে প্রশ্নের প্রমিনেন্ট উত্তর জানবে, যখন অপশন থাকবে তোমার কাছে ব্যাপারটা একেবারে জলবৎ তরলম হয়ে যাবে। যেমন ধরো, যদি আমরা সংজ্ঞান সূক্ত থেকে দেখি, আমি একটা ফ্ল্যাট প্রশ্ন দিয়েছি, সংজ্ঞান সূক্তস্য ঋষি ক, সংজ্ঞান সূক্তের ঋষি কে, 4টে অপশন থাকলো। তোমার কাছে নাম জানা আছে সংবরণ ঋষি, তুমি সংবরণে দাগ দিয়েছো। একটা টেক্সট, একটা লাইন তুলে দেওয়া হয়েছে, সমিদাহরণায় প্রস্থিতা বয়ম ইতি কস্য উক্তি। এটা কার উক্তি? কার উক্তি বলতে পারবে কেউ? বৈখানস। হ্যাঁ, বৈখানসের উক্তি, খুব সুন্দর। হ্যাঁ, অসাধু দর্শী তত্র ভবান কাশ্যপ ইতি কেন উক্তম। এটা কে বলেছে? দুষ্যন্ত। হ্যাঁ, দুষ্যন্ত। এইভাবে পড়তে হবে, এই তো মোটামুটি এইভাবে। এই যেমন একটা লাইন তুলে দিয়েছি, ইদম কিলাব্যেয় মনোহরং বপু, ইত্যাদি যে শ্লোকটা রয়েছে, ইত্যত্র অলঙ্কার হক, এখানে অলঙ্কার কি আছে, এই জায়গাটাতে আমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে, বারবার বলছি। তারপরে ধরো বললাম, কিমি বহি মধুরানাং মন্ডনম নাকৃতিরাম ইত্যত্র ছন্দ কিম, এখানে কি ছন্দ আছে, অর্থাৎ এটা স্ক্যান না করতে পারলে আমি ছন্দ নির্ণয় করতে পারবো না, সেই জন্য এখানে জোর দিতে হবে। সামবেদস্য কতি শাখা, সামবেদের শাখা কতগুলো। পঞ্চতন্ত্রস্য তৃতীয় তন্ত্রম কিম, তৃতীয় তন্ত্রটা কি, যেভাবে আমি বলছিলাম। উত্তর মেঘে কতি শ্লোকাহা সন্তি, কতগুলো শ্লোক আছে। ভারবী ভবভূতি বিশাখ দত্ত কুমার দাস, কালানুক্রমেণ লেখনীয়, কালানুক্রমে লিখতে হবে কে কখন এসছে। ভারবী ভবভূতি বিশাখ দত্ত কুমার দাস। হ্যাঁ, তারপরে উপকৃষ্ণমিতি সমাসে উপশব্দস্য ক অর্থ, অর্থাৎ এখানে অব্যয়ীভাব সমাস আছে। উপকৃষ্ণমে সমাসে, সমাস যেটা আছে সেখানে উপশব্দের অর্থ কি, উপসামীপ্যার্থে প্রয়োগ হয়। এইভাবে আমাদেরকে জানতে হবে। এই হলো আমার ক্লাসের ডিটেলস। আশা করি যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে জানতে হবে যে ভালো, এবং এটা আমাকেও, যদি তোমাদের কোনো সাজেশনও থাকে সেটা আমাকে, মানে যদি তোমাদের কোনো জানার থাকে সেটা আমাকে বলতে পারো। আমরা এরপর তোমাদের 2-4 জনের 2-একটা প্রশ্ন আমি নিতে পারি, টাইম এমনিতেই ওভার হয়ে গেছে। স্যার কিছু বই সাজেস্ট করে দিলে স্যার হবে। ফর্ম ফিল আপ কি চলছে নাকি? ফর্ম ফিল আপ মনে হয় না চলছে বলে, এটা দেবব্রত বাবু বলতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছে শুনতে। হ্যাঁ, কিছু আর বই কেউ কিছু? সাজেস্ট করুন স্যার। বই স্যার ওই কুমার সমাবেশের কিছু বই পাওয়া যায়, কুমার সমাবেশ। কুমার সম্ভবের একটা বই পাওয়া যায়, বাংলা বই, পুস্তক ভান্ডারে একবার খোঁজ করে দেখতে হবে। আমার ঠিক রাইটারের নামটা এই মুহূর্তে মানে, এমনি সংস্কৃত বই প্রচুর আছে, টেক্সটও পাওয়া যায় অনলাইনে, টেক্সটটা পেয়ে যাবে। বাংলা বই না, বাংলা বই একটা আছে কুমার পঞ্চম স্বর্গের, তো গাদা অনেক বই আছে, কিন্তু প্রথম স্বর্গের একটা বই মনে হয় পুস্তক ভান্ডার থেকে পাবলিশড আছে, একবার খোঁজ করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমি একটা নাম্বার বলে দিচ্ছি, যদি এই নাম্বারে ফোন করলেও তোমরা বই পেয়ে যাবে। এটা একজন পাবলিশার্সেরই নাম্বার। নাম্বারটা লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি, যাদের যা বই এখান থেকে নিয়ে নিতে পারো।
আমি বলে দিচ্ছি, নাম্বারটা লিখে নাও তোমরা। হ্যাঁ, লিখে রাখো। 9831 880678। 9831 880678 এই ভদ্রলোকের কাছে বই তোমরা পেয়ে যেতে পারো। এমনিতে দেবব্রত স্যারকে বলতে পারো, উনিও জোগাড় করে দেবেন সব টেক্সট। তাও যদি কেউ বই কিনতে চাও ওনার কাছ থেকে নিতে পারো। উনি ওই কলেজ স্ট্রিটের একজন বুক সেলার, হেমন্ত বুকের এজেন্সি যে আছে উনি, ওনার কাছ থেকে বই পেয়ে যাবে, হোম ডেলিভারিও করে দেন। ঠিক আছে। হ্যাঁ, বর্ষাবর্ণ নামের একটা বই আছে বাংলা, কিন্তু সেটা হচ্ছে ওই রামায়ণের যে টেক্সটটা পুরোটা আছে না, সেইটাতে আছে। ওইখান থেকে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে তুলে এটা জেরক্স করে দিতে হবে। এত বড় রামায়ণ তো কেনার দরকার নেই। রামায়ণের একটা বাংলা বই পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে গেলেই ওটা পেয়ে যাবে। ওইখান থেকে ওই টেক্সটটুকু ছবি তুলে স্ক্যানও করে নেওয়া যেতে পারে, বা জেরক্স তো অনেক লাইব্রেরিতে জেরক্স ফ্যাসিলিটি আছে। বিভিন্ন ইউনিভার্সিটির যে লাইব্রেরি গুলো আছে সেখানে রামায়ণ এবং মহাভারত দুটো টেক্সটই থাকবেই প্রত্যেক জায়গাতেই, সেখান থেকে এটা করে নিতে হবে। এইটা তোমাদের ওইভাবে করতে হবে। আর বাকি তো বই সব পাওয়াই যায়। সংজ্ঞান সুক্তমের অনেক বই, সংজ্ঞান সুক্তম আছে, সংজ্ঞান সুক্তম আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর ব্যাকরণের জন্য বলে দিলাম, পানি নিয়ম ফলো করতে পারো, পানি নিয়ম শব্দশাস্ত্র ফলো করতে পারো। আর আর কি আছে, অলংকারের জন্য সবাই ওই সাহিত্য দর্পণের 10ম পরিচ্ছেদের যে বইগুলো হয় সেই বইগুলো ফলো করবে, এবং অলংকারটা ভালো করে জোর দেবে। অলংকারে প্রচুর মানে নাম্বার কোয়ালিফিকেশন ঠিক করবে অলংকার আর ওই ব্যাকরণের জায়গাটা, এইটা মাথায় রাখবে। বাকি জায়গায় সবাই মোটামুটি স্কোর করবে, ওইখানেই তোমার পার্থক্য হয়ে যাবে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার, বলছি কি কাট অফ কেমন যায়? এখন ব্যাপার হচ্ছে কাট অফ এর ক্ষেত্রে মূলত 85 ধরে রাখতে হবে মিনিমাম, 85। কেননা পিএসসি তে ভ্যাকেন্সি তো কম থাকে, এমনি স্কুলের থেকে পিএসসি স্কুল অনেক কম। এটা কি রাজ্য সরকারের পরীক্ষা? হ্যাঁ, রাজ্য সরকারের পরীক্ষা। এটা কিন্তু মানে মাথায় রাখতে হবে, এটা ভীষণ। হ্যাঁ, হ্যালো, বলছি এটা রাজ্য সরকার নেয় তাই তো, মানে ওই স্কুল সার্ভিস কমিশন, না সেন্ট্রালের কোনো ব্যাপার না আছে? না, স্কুল সার্ভিস কমিশন নেয় না, এটা পাবলিক সার্ভিস কমিশন নেয়। এটা আচ্ছা, পাবলিক, এটা এটা কার আন্ডারে আছে? এটা পিএসসির আন্ডারে আছে। পিএসসি আর যে জেলা স্কুলগুলো হয় না আমাদের, যে বিভিন্ন হ্যাঁ, দেখবে জেলা স্কুল আছে, প্রত্যেকটা মানে জেলা স্কুল সরকারি আছে, যেগুলো এবং স্কুল। এখন এবং মডেল স্কুল যেগুলো আছে বিভিন্ন জায়গায় এখন হয়েছে মডেল স্কুলগুলো, সেই স্কুলগুলোর টিচার নেওয়া হবে, শিক্ষক নেওয়া হবে, এবং এরা প্রত্যেকেই হচ্ছে গ্রুপে গ্যাজেটেড। মানে প্রত্যেকেই গ্যাজেটেড অফিসার, যারা এখান থেকে নির্বাচিত হবে সবাই গ্যাজেটেড অফিসার হয়ে যাবে। এবং জবটা কিন্তু ট্রান্সফারেবল। এই জবটার এই হচ্ছে একটা, যদি আমরা বলি মানে এইটাকে মেনে নিয়ে এই জবটাতে আসতে হবে, এটা হচ্ছে ট্রান্সফারেবল জব। হ্যাঁ, আর কেউ কিছু? কেমন আছে এই হ্যাঁ, আমি শুনতে পেলাম না, আরেকবার বলো। ভ্যাকান্সি কত আছে তাই বলছি, কম হয় তো না পিএসসি? ভ্যাকেন্সি এখনই তো কিছু দেয়নি, কিন্তু অনেকদিন নিয়োগ হয়নি এই স্যার, মানে আমাদের স্কুল সেকশনটাতে অনেকদিন নিয়োগ হয়নি, সুতরাং আশা করা যায় ভ্যাকেন্সি ভালোই হবে। আর ভ্যাকেন্সি দেখে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, ভ্যাকেন্সি থেকে চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। আমাদের জন্য কিন্তু একটাই ভ্যাকেন্সি লাগবে, মানে মানে যে চাকরি পাবে তার জন্য একটা ভ্যাকেন্সি দরকার, সুতরাং ওইরকম ভেবে লাভ নেই। ভ্যাকেন্সি বেশি থাকলেও ক্ষতি নেই, বেশি থাকলে তো অবশ্যই ভালো, কম থাকলেও ভেঙে পড়ার কিছু নেই। ভালো প্রিপারেশন হলে কম বেশিতে কিছু যায় আসে না। স্যার বলছিলাম যে এটা কি শুধু সাবজেক্ট ভিত্তিক দিয়ে পড়তে হবে, মানে সংস্কৃতটাই পড়লেই হবে না আরো অন্য? তো এখনো অব্দি যা পরীক্ষা হয়েছে, এখনো তো এই ব্যাপারে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু এখনো অব্দি যা পরীক্ষা হয়েছে সাবজেক্টে 100 নাম্বার হয়, 100টা এমসিকিউ। ঠিক আছে। আচ্ছা, আর পরীক্ষা কি স্যার জেলায় জেলায় পরীক্ষাটা হয় না কলকাতাতে গিয়ে পরীক্ষা দিতে হয়? না, এটাতে মূলত স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে। এখন তো অ্যাপ্লিকেশন প্রচুর হবে, আগে তো এত কন্টিনিউয়াস যখন এসএসসি হতো তখন তো অ্যাপ্লিকেশন কম হতো, এখন ধরো সবাই অ্যাপ্লিকেশন করবে, তাহলে সেন্টার জেলাতেও হতে পারে। আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করার ছিল। ধন্যবাদ স্যার।
হ্যালো। আর হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি ধরুন ওই লাস্ট এক্সামটা হয়েছে 2015-তে। তো আগে মানে 15 পর্যন্ত যে এক্সাম গুলো হয়েছে ওখানে তো সংস্কৃত বা এডুকেশন এগুলো ছিল না, মানে এবছর হ্যাঁ। থেকে এগুলো মানে অ্যাড করা হয়েছে। তো সেই হিসাবে মানে এটা কি একটা এক্সপেক্ট করা যায় যে মানে ধরুন সংস্কৃতের কিছুটা সিট সংখ্যা মানে স্কুল অনুযায়ী বাড়তে পারে? এখানে বলি যেটা তুমি বললে যে 15 যে পরীক্ষাটা হয়েছিল সেগুলো কেবলমাত্র ওই মডেল স্কুলগুলোতে নিয়োগের জন্য, ঠিক আছে? যেগুলো মূলত বেশ কিছু স্কুল হচ্ছে ইংলিশ মিডিয়াম, মানে মডেল স্কুল যেগুলো হয়েছে সেগুলো ম্যাক্সিমামই ইংলিশ মিডিয়াম, সবগুলো নয় ম্যাক্সিমাম, বেশ কিছু বাংলা মিডিয়ামেও আছে। সেগুলোতে তখন সংস্কৃতর ভ্যাকেন্সি ছিল না। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন জেলা স্কুল সমেত সব মডেল স্কুল, মানে স্কুলের সংখ্যাটা কিন্তু বেড়েছে। আগে কি ছিল, জেলাতে একটা বা দুটো করেছিল, এখন মডেল স্কুলগুলো হওয়াতে স্কুলের সংখ্যাটা বেড়েছে। সুতরাং এটা এক্সপেকটেশন রাখতেই পারো যে ভ্যাকেন্সি মূলত বাড়বে। ঠিক আছে স্যার। বেশ, আমরা বইয়ের লিস্ট আমাদের কাছে আছে যে কি কি বই পড়তে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা পিডিএফটা শেয়ার করে দেবো গ্রুপে, আপনারা সেখান থেকে সমস্তটাই পেয়ে যাবেন। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করার জন্য। আমাদের তো প্রতিটা বিষয় ধরে ধরে আজকে জাস্ট স্যার একটা ওভারঅল আলোচনা করলেন কিভাবে কি পড়তে হবে, কেমন প্রশ্ন আসবে ইত্যাদি বিষয় নিয়ে। তো আমাদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে সব ক্লাস থাকবে। মোটামুটি 80 থেকে 100টা টোটাল ক্লাস অ্যালোটেড করা আছে আমাদের, কারণ এখানে খুঁটিয়ে বইগুলো পড়তে হবে, প্রতিটা বিষয় খুঁটিয়ে বই পড়তে হবে। সেক্ষেত্রে আমাদের প্রতিটা বিষয় আলাদা আলাদাভাবে আমরা পড়ব। স্যারকে বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানিয়ে আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করছি। এক মিনিট, একটা কথা একটু বলে নি। হ্যাঁ 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 স্যার বলুন। বলছি এই বইয়ের ব্যাপারে যারা জানতে চাইছিলে, ওই তো আমি তো বললাম দেবব্রত বাবুর কাছেই সব বইয়ের লিস্ট পেয়ে যাবে, এবং যদি কোনো টেক্সটেরও প্রয়োজন থাকে ওনাকে বলবে, ওনার কাছ থেকেই সবাই পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, সবাই ভালো থাকবে, সকলের জন্য অনেক শুভকামনা রইলো। ভালোভাবে পড়াশুনো করলেই কোয়ালিফাই করা যাবে, এইটা ভাবার কোনো দরকার নেই যে কোয়ালিফাই কটা সিট আছে বা কি আছে। ভালোভাবে পড়লে কোয়ালিফিকেশন হতে বাধ্য। আমি একটা বিষয় বলে রাখি, এখন স্যার যেবারে পেয়েছিলেন কলেজে, স্যার মনে হয় 2টো না 3টে ভ্যাকেন্সি ছিল হ্যাঁ, সম্ভবত ছিল জেনারেলে। টোটাল 7টা তো ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সি জেনারেলে, নিয়ে স্যার যেমন ভেবে বা কিছু, হ্যাঁ, তো সেই ভ্যাকেন্সি নিয়ে স্কুলে অনেকটা বাড়বে, সেটা এটা কলেজের বলে তাই ছিল। স্কুলে অনেকটাই থাকবে, মিনিমাম আশা করা যায় 25 থেকে 30-এর উপরেই থাকবে। তো সেক্ষেত্রে সেই হিসাবে তোমাদের এগোতে হবে। তো ভ্যাকেন্সি জেনে লাভ নেই, তোমাদের দরকার যে আমার জন্য একটা দরকার, সেইভাবে প্রিপারেশন সেই লেভেলের হলে তুমি পাবে। এইটাই মাথায় রাখতে হবে। আমি তো বললাম যে জায়গাগুলোতে ডিফারেন্স আছে, স্কোর মানে কোয়ালিফিকেশনের সম্ভাবনা বাড়বে, সেইগুলোতে আমাদেরকে সেইভাবে এগোতে হবে। তাহলে ভ্যাকেন্সি নিয়ে আমাদের অত ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের ভাবতে হবে সিলেবাসটাকে আমরা কিভাবে আয়ত্তে আনবো, ব্যাস এইটুকুই। ঠিক আছে? ঠিক আছে স্যার, আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।